তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, এখন শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কেমন আছো সবাই? স্যার ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা মনে হয় আস্তে আস্তে শুরু করি। এখন বাকিদের আসতে বলো, না হলে তো আসলে অ্যাবসেন্ট হয়ে যাবে। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ তো না? স্ক্রিন শেয়ারিং থেকে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি। গতদিন আমরা প্যারামস থেকে অনেকগুলো বিষয় ডিসকাস করছিলাম। আজকে আমাদের আগে যে কন্টিনিউয়েশন ছিল সেগুলোতে আমরা চলে আসছি। আমরা ইরফান স্যার মেবি তোমাদের ক্লাস নিছিল, এটাকে কি বলে? বোম ব্লাস্টিং। হোম ব্লাস্টের ক্লাস নিছিল স্যার। বোম ব্লাস্টিং। তো কোথাও ধ্বংস হয়ে গেছিল নাকি ব্লাস্ট হয়ে? না, ঠিক আছে মোটামুটি সবকিছু। ঠিক আছে স্যার। আচ্ছা, ফায়ারআর্মসে আমরা তোমাদেরকে বলছিলাম এটা হচ্ছে ওয়েপন রিলেটেড ক্লাস, এবং প্র্যাকটিক্যালি এগুলো আমাদের একটা ওয়েপন বোর্ড থাকে, সেখানে সামনে মডেল থাকে। আমরা বলছি এগুলো একটু হাতে নিয়ে দেখে দেখে পার্টস গুলো বলতে হয়, এরপরে হচ্ছে সাথে রিলেটেড কোয়েশ্চেন গুলো থাকে। আমরা তোমাদেরকে ওভাবে হাতে নিয়ে যেহেতু দেখাতে পারিনি, আমরা তোমাদের পিক্টোরিয়াল দেখাইছিলাম, এবং সেখানে তোমাদের ফায়ারআর্মস থেকে দুইটা বিষয় বলছিলাম, একটা হলো রাইফেল ফায়ারআর্ম আর একটা ছিল শটগান, ঠিক না? আচ্ছা, এখন সেই ফায়ারআর্মস এর মধ্যে আমাদের কি কি ছিল? রাইফেলস ইটসেলফ ছিল, তারপর আমাদের ছিল হলো পিস্তল, রিভলভার, এগুলো। এখন কথা হলো আর একটা ছিল শটগান। এই দুটোর মধ্যে আমরা বেসিক ডিফারেন্স কি বলছিলাম? বেসিক ডিফারেন্স বলছিলাম হচ্ছে, বেসিক ডিফারেন্স বলছি হলো, একটু দাঁড়াও, আচ্ছা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তো এখন আমরা যখন তোমাদের বলছিলাম যে পিস্তল, রিভলভার, এই যে রাইফেল ফায়ারআর্মস গুলো, এগুলার ব্যারেলের মধ্যে রাইফেলিং করা থাকে, যার কারণে এদেরকে রাইফেল ফায়ারআর্মস বলে। এবং রাইফেলিং জিনিসটা হচ্ছে ইন্টারনাল গ্রুভিং করা, স্পাইরালি টুইস্টেড ফ্রম ব্রিজ টু মাজেলেন। এরপর আমরা তোমাদের বলছিলাম এই যে রাইফেলিংটা করা হচ্ছে সেটার ইম্পর্টেন্স ছিল হলো, একটা বুলেট যখন এখান থেকে বেরোবে এটা স্পিনিং একটা ইফেক্ট থাকবে, ঠিক আছে? এটা ঘুরে 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 যাবে, স্ট্রেট কোর্স মেনটেন হবে, পেনিট্রেশন পাওয়ার বেড়ে যাবে, তো তোমার টার্গেটকে সে ড্যামেজ করে দেবে। এরপরে আমাদের আরেকটা ছিল হলো যে শটগান। শটগানের ব্যারেল যেটা ছিল এটা বলছি স্মুথ। সেই শটগান গুলোর মধ্যে আবার আমরা বলছি একটা আছে প্যারাডক্স গান, যে এই শটগানের মাজার এন্ডের দিকে একটু রাইফেলিং করে শটগানের ফ্লেভার পাওয়া যাচ্ছে, রাইফেলিং এর ফ্লেভার পাওয়া যাচ্ছে, ঠিক আছে? এতে যেটা হচ্ছে শটগান আমরা বলছি একটা মাত্র ইটসেলফ বুলেট থাকে না, এখানে অনেকগুলো ছোট 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 পিলেট থাকে বা লেড বল থাকে। এই পিলেট গুলো হচ্ছে একটা স্ট্রেট কোর্স মেনটেন যদি করা যেতে পারে তাহলে সে টার্গেট পর্যন্ত অনেক ভালোভাবে পেনিট্রেশন করতে পারবে, ড্যামেজ করতে পারবে। ওকে, এই জন্য আমরা বলছি যে এটাকে একটু যদি আমরা চকিং করে দিই তাহলে সেটা খুব ভালোভাবে মেনটেন হয়। তো চকিং এ আমরা বলছি সেটা কি, টার্মিনাল যে এন্ডটা থাকে এটা একটু কনস্ট্রিকশন করে দেয়া, ঠিক আছে? এই কথাগুলো বলছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে। স্যার একটু রিক্যাপ করলে হবে কি, তোমরা তো যেহেতু এখন ওইভাবে পড়তেছো না, যেহেতু ওইভাবে পড়তেছো না সেহেতু আচ্ছা, তা আমরা বলছিলাম যে তোমাদেরকে
এই জিনিসটা রিক্যাপ করার উদ্দেশ্য হচ্ছে তোমরা এখন পড়তেছো না, বাট তোমার যদি একটু মাথায় স্ট্রাইক করে তাহলে যেটা হবে তুমি জিনিসটা একটু নলেজের মধ্যে ফার্স্ট মেমোরির সাথে রিক্যাপ করতে পারবা। এতে যেটা সুবিধা হবে পরবর্তীতে তুমি যখন পড়তে যাবে এটা তোমার জন্য হেল্পফুল। ওকে, এরপর আমরা তোমাদেরকে অনেক কথা বলছিলাম যে ফায়ারিং, রাইফেল ফায়ার এর মধ্যে ফায়ারিং এর মেকানিজমটা কি রকম। আমরা বলছি একটা বুলেট বলতে আমরা আসলে বাস্তবে যেটা বাজাতে কিনি এটা হচ্ছে একটা কার্টিজ, এবং এই কার্টিজের মধ্যে একটা মেটালিক হোল থাকে। এই মেটালিক হোলের মধ্যে হচ্ছে যে নিচের দিকে একটা প্রাইমার ক্যাপ থাকে। সেখানে যখন তোমার হ্যামার দিয়ে ট্রিগার করা হয়, ট্রিগার চাপ দিলে হ্যামার দিয়ে যখন হ্যামারিং করা হয়, সাথে সাথে ওখানে একটা তোমার কি বার্নিং হয়, বার্নিং হয়ে গ্যাস প্রডিউস হয়ে গান পাউডার গুলো যখন জ্বলে ওঠে একটা প্রেসার হয়ে সেটা কি করে বুলেটটাকে বা লেড পিলেট গুলোকে বের করে দেয়। এগুলো আমরা তোমাদেরকে বলছিলাম, আর আরো অনেকগুলো বিষয় ছিল। এনিওয়ে, এরপরে বোম ব্লাস্টটা তোমাদের হয়তো ইরফান স্যার পড়াইছিল। কেউ বলতে পারবা বোম ব্লাস্টের মধ্যে কি কি পড়ানো হয়েছে? স্যার ডেফিনেশন আর ইফেক্টস অফ বোম ব্লাস্ট। ডেফিনেশন ছিল আর ইফেক্টস ছিল স্যার। আচ্ছা, কেউ বলতে পারবা? একটু বলতে পারবা নাকি? ইফেক্টের মধ্যে কি কি হয় একটু বলতে পারবা? Disruptive effect, Disruptive effect, burn, tear tear blast, blast, effects from flying missiles, flying falling missiles, machinery, flying machinery, আরিয়ান fume. বলো, আরিয়ান বলতেছো কি কি? স্যার ফার্স্টে হচ্ছে গিয়ে ডিসরাপটিভ ইফেক্টস, তারপর হচ্ছে বার্নস, তারপর হচ্ছে ইয়ার ব্লাস্ট, তারপরে ফ্লাইং মিসাইলস, ফ্লাইং ফ্লাইং মিসাইল, মেশিনারি। আচ্ছা এখানে একটু খুব ইন্টারেস্টিং টার্ম আছে, ফ্লাইং মিসাইল। ডু ইউ নো হোয়াট ইজ ফ্লাইং মিসাইল? বাংলায় বলো তো এটা। স্যার এটা হচ্ছে কি ব্লাস্ট হওয়ার পর যখন বিভিন্ন অবজেক্ট গুলো ছুঁড়ে ছিটে মানে গ্লাস, উড, ব্রিক্স এগুলো যখন ছিটে গায়ে ভেরি আসে নাইস, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। অর্থাৎ আমরা যখন কোথাও বোম ব্লাস্ট হতে দেখি তখন দেখবো হচ্ছে বোম পড়ছে এক জায়গায়, কিন্তু তার অনেক দূরে পর্যন্ত লোকজনের পা কেটে যাচ্ছে, মুখের মধ্যে অনেকগুলো স্প্লিন্টার ঢুকে যাচ্ছে, কেটে চলে যাচ্ছে, ছিঁড়ে চলে যাচ্ছে, মাল্টিপল ইনজুরি হয়। কারণ হলো যখন একটা বোম ওখানে পড়ে তো প্রেসার ক্রিয়েট হয়, ওখানে যে অবজেক্ট গুলো থাকে লাইক কাঠ থাকে, লোহা থাকে, ইট থাকে, বালি মানে যা যা থাকে এগুলো নিজেরা এত প্রেসার থেকে এমন ভাবে ছড়িয়ে যায়, এমন ভাবে ছড়িয়ে যায়, দেখা যায় কি জিজ্ঞেস করে দাও, এমন ভাবে ছড়িয়ে যায় যেগুলো দেখা যায় ওগুলা আরো স্পিডে অন্যান্য জায়গায় ইচ্ছে মতো ছুটে যায়। দেখা গেছে মনে করো একটা বাঁশের কঞ্চি, এটা ওই জায়গায় বোম পড়ার পর প্রেসারটা বাঁশের কঞ্চিটা উড়ে যাচ্ছে, এটা তো তখন একটা বুলেট হয়ে যায়, তখন সেটা ইটসেলফ একটা মিসাইল হয়ে যায়। ওই বাঁশ যদি তোমার গলা দিয়ে যায় গলা ছিদ্রে বেড়ে যাবে, পেট দিয়ে পেট ছিদ্রে বেড়ে যাবে। তাই বোম বোম মারছে, দেখা যাচ্ছে কি তোমার এই পেটের ভিতরে লোহা ভিজে আছে, কি ঘটনা কি বোমের ভিতরে কি লোহা থাকে নাকি? না, ওই জায়গায় হয়তো কোনো বিল্ডিং ছিল, লোহা ছিল, ওগুলো ভেঙে গিয়ে তাকে ড্যামেজ করে দিচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যখন কোথাও বোম ব্লাস্ট হবে তখন ইটসেলফ ওখানকার আরো যে অবজেক্ট গুলো থাকবে সেগুলোও দেখা যায় তোমার উড়ে উড়ে গিয়ে যায়, সেগুলো যখন কাউকে ইনজুরি করে ফেলে তখন সেটাকে বলা হচ্ছে ফ্লাইং মিসাইল। এবার বলো তো দেখি হোয়াট ইজ ব্লাস্ট লাং? ব্লাস্ট লাং এ কি হয়? লাং ইনজুরি হয়ে যায়। লাং এর মধ্যে কি হয়? এম্বোলিজম হয়, অ্যালভিওলাসের মধ্যে রাপচার হয়, রাপচার হবে, ব্লিডিং হয়, ঠিক ইয়ার না? এম্বোলিজম হয়। ইয়ার এম্বোলিজম হয়। 5-6টা টার্ম আছে এখানে, এই 5-6টা টার্ম কিন্তু আমাদের মহিবুল স্যারের খুব প্রিয় কোয়েশ্চেন, একটু জাস্ট জানলে হবে। ঠিক আছে, একটা কথা আছে মার্শাল ট্রায়াড। হোয়াট ডু মিন বাই মার্শাল ট্রায়াড? কারো মনে আছে? হ্যাঁ, স্যার এটা আমাদেরকে বসে পরে বুঝাই দেবে। পরে বুঝাবে। আচ্ছা, হ্যাঁ বলছিল পরে। ওকে ফাইন, ঠিক আছে তাইলে এটা আমাদের আমরাও পড়ব। তাইলে তোমরা যেহেতু বলো নাই তাহলে এখন আর তোমরা জানো না। ওকে, আমরা আমাদের টপিকসে চলে আসতেছি। আমাদের আজকের টপিকসের মধ্যে যেটা হচ্ছে সেটা আমরা অলরেডি একবার মনে হয় টাচ দিছি তোমাদের। আচ্ছা, আমরা তোমাদেরকে যে বিষয়গুলো বলছিলাম লেজিটিমেসি গুলো মনে হয় আমরা শুরু করছিলাম প্রেগন্যান্সি ডেলিভারির সাথে। আমরা আজকে আরেকটু বলছি বন্ধ করে দিতে ক্লাস।
আমরা একটু শুরু করি। আমরা বলছিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই লেজিটিমেসি অর লেজিটিমেট। লেজিটিমেসি মানে সোজা বাংলায় হচ্ছে বৈধতা। লেজিটিমেসি ইজ দ্য লিগ্যাল স্টেট অফ এ পারসন বর্ন ইন লফুল ম্যারেজ। আইনগত বৈধ বিয়ের মাধ্যমে কোন সন্তান বা কোন পার্সন যদি জন্ম হয় সেটাকে বলা হচ্ছে লেজিটিমেট চাইল্ড। এই পুরো স্টেটটাকে, পুরো বিষয় বা পুরো টার্মটাকে বলা হচ্ছে লেজিটিমেসি। ঠিক আছে? তাহলে লফুল ম্যারেজের মাধ্যমে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কারণ মানুষ এখন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে, তারপর দেখা যাচ্ছে বিভিন্ন তোমার দেখা যাচ্ছে তোমার বিভিন্ন ধরনের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর কারণে বিভিন্ন জায়গায় তোমার বিভিন্ন সন্তান প্রডিউস হচ্ছে। দেখা যাচ্ছে রাস্তায় তোমরা বলতেছো প্যাকেটের মাধ্যমে বাচ্চা পড়ে যাচ্ছে, রাস্তায় তোমরা পাচ্ছ ড্রেনে বাচ্চা পড়ে আছে। এই জিনিসগুলো কখনোই তোমার বৈধ হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি স্যার। স্যার শুনতেছি। হ্যাঁ, তো এখন তোমাকে যখন স্যার প্রশ্ন করবে লফুল ম্যারেজ কথাটা না বললে, আচ্ছা তুমি এই যে পত্রিকায় পাইছো কালকে তোমার ডাস্টবিনে একটা বাচ্চা পড়েছে, এটা কি লেজিটিমেট চাইল্ড? তুমি বলবা যে না স্যার। তো স্যার বলবে কেন না? এন্ড তুমি তো আর আনসার দিতে পারবা না। আর তুমি তো তার মা বাবা বিয়ে করে নাই সেটা তো জানো না, বিয়ে করার পরেও তো বাচ্চা ওরা না এখন নিতে চায় না, হয়ে গেছে, ফেলে দিতে পারে, বা বিয়ে করছে কেউ জানে না এখনো, বাচ্চা ফেলে দিতে পারে। এই জন্য লফুল ম্যারেজ কথা তুমি বলবা স্যার এটা তো লফুল ম্যারেজ হইতে হবে। যদি স্যার লফুল ম্যারেজের মাধ্যমে হয়ে থাকে যে কোনো বাচ্চাই তোমার লেজিটিমেট হবে। ঠিক আছে? ওকে, এখন আসো আমরা যেটা বলবো সেটা হলো কতদিন পর্যন্ত তোমার এই জিনিসটা লেজিটিমেট হবে। বলা হচ্ছে if a person is born during the continuance of a legal marriage or within 280 days after the date of the marriage by divorce or death of the husband। বলা হচ্ছে কারো কোনো হাজবেন্ড মারা গেল, মারা যাওয়ার পরে বাচ্চা হলো, এটা বৈধ না অবৈধ? আমাদের সমাজের চোখে এগুলো নিয়ে অনেক কথাবার্তা আছে। এখন কথা হচ্ছে এটার জন্য একটা আইনগত ভিত্তি আছে। বলা হচ্ছে 280 ডেজ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের পরে যে এর মধ্যে প্রেগন্যান্সি হলেই এটা লেজিটিমেট চাইল্ড হবে, অথবা ডিভোর্স হয়ে যাওয়ার পরে 280 ডেজ এর পরে যেটা যদি এর মধ্যে প্রেগন্যান্সি ডেভেলপ করে সেটা লেজিটিমেট হবে। এগুলো হচ্ছে ল এর কথা। এখানে আমি তুমি একটা দিন বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। তাহলে এই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তোমার হাজবেন্ড মারা যাওয়ার পরও তোমার কি হয় প্রেগন্যান্সি ডেভেলপ করে সেটাকে আমরা লেজিটিমেট বলবো। কারণ এই প্রশ্নগুলো এরাইজ হয়, সমাজেও খারাপ চোখে দেখে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কতদিনের মধ্যে। এখন আসো ইলিজিটিমেট কোনগুলো। এতক্ষণ পর্যন্ত আমরা বৈধতার কথা বলছি, তাহলে ইলিজিটিমেট কোনগুলো? ইলিজিটিমেট তখন হবে যখন হাজবেন্ড কি হবে, could not be possibly be the father of the child producing evidence। এভিডেন্স অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে যদি পিতাই যদি লেজিটিমেট না হয়, বাচ্চাটা ইলিজিটিমেট, অবৈধ পিতার অবৈধ সন্তান। সোজা কথা। আনলফুল ম্যারেজ, নট লফুল, আনলফুল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এর মাধ্যমে যা আসবে এটাকে বলা হচ্ছে ইলিজিটিমেট। সোজা কথা। প্রশ্ন আসতে পারে একটা বিবাহ হওয়ার পরেও কোন হাজবেন্ড তার সন্তান জন্ম দিলে সেটা কি লিজিটিমেট হতে পারে? হ্যাঁ হতে পারে স্যার। তুমি বলতো কেন, ম্যারেজ তো হয়েছে না। যদি আন্ডার দ্য এজ অফ পিউবার্টি থাকে, ওই পিতা হয়তো বিয়ে হয়েছে কিন্তু সেটা বাল্য বিবাহ। আরো কথা হচ্ছে যে মেনলি বাল্য বিবাহ হচ্ছে, সেটা ওভাবে বলা হয়নি, লতে বলা হচ্ছে পিউবার্টাল এজের আগে। তো পিউবার্টাল এজের আগে হলে যতই বিয়ে হোক সন্তান তো প্রডিউস হওয়ার কথা না, পিউবার্টি না হলে তো সন্তান প্রডিউস হওয়ার ক্ষমতা নাই। তাহলে যেহেতু পিউবার্টাল এজের আগে, ডেফিনেটলি অন্য কোনো সমস্যা আছে। এই জন্য আইনে বলতেছে যত আপনারা উৎসাহ নিয়ে উদ্দীপনা নিয়ে অনেক সময় ছোট ছোট বাচ্চা মেয়েদের ছেলেদের বিয়ে দিয়ে দেয়, বৈধ হবে না। যদি আইন বলতেছে এটা পিউবার্টাল এজের নিচে থাকে ওরা, তাহলে নিশ্চয়ই এই সন্তান অন্য কোনো ঝামেলা আছে। ফিজিক্যালি ইনক্যাপেবল টু বিগেট চিলড্রেন। দেখা গেছে হাজবেন্ড ওয়াইফ ওরা অনেকদিন বিয়ে হলো, তো হাজবেন্ডের সন্তান জন্মদানের যে ক্ষমতা নেই, যেটাকে বলা হচ্ছে
স্টেরাইল। তাহলে কোত্থেকে সন্তান আসলো? আইন বলে এখানে যে ঝামেলা আছে। তারপর বলা হচ্ছে এমন একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ড 280 ডেজ এর মধ্যে হাজবেন্ড কোনোদিন আসে নাই, বিদেশি ছিল, 10-15 বছর পর আসছে, এর মধ্যে বাচ্চা হয়ে গেছে। নো। কেন এর মধ্যে বাচ্চা হবে? ডেফিনেটলি সমস্যা আছে। এগুলোর ক্ষেত্রে দেখা যায় কোর্টে গিয়ে মামলা হয় এবং লেজিটিমেট এবং ইনলেজিটিমেট কিনা সেটা নিয়ে প্রশ্ন চলে আসে। এটা কিন্তু ভাই ভাই জিজ্ঞেস করে এই 3টা পয়েন্ট। ঠিক আছে, এবার আসো আমরা লেজিটিমেট জানলাম, ইনলেজিটিমেট জানলাম। কোন কোন ক্ষেত্রে এগুলা এই প্রশ্নগুলো রাইজ হয় যে ইম্পর্টেন্স তুমি বলতে পারো স্যার এগুলো কেন দরকার? ওই যে একটা মহিলা সে কোর্টে গিয়ে হাজির হলো, অমুক আমার হাজবেন্ড, আমার এই সন্তানের পিতা এবং আমার এই সন্তানকে সম্পত্তি দিতে হবে। বাপ বলতেছে না এটা আমার সন্তান না, এটা অবৈধ, এটা অন্য কারো সন্তান, আমার সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন আইন কি করবে? আইন দেখবে, তালাশ করবে, বলবে এদের ডিভোর্সের ডেট থেকে 280 ডেজ পার হয়েছে কিনা। যদি এর মধ্যে প্রেগন্যান্সি হয় এটা অবশ্যই ইনহেরিটেন্স পাবে এবং লেজিটিমেট। এই জন্য সম্পত্তির ক্ষেত্রে ইনহেরিটেন্স অফ প্রপার্টি সেক্ষেত্রে এই প্রশ্নগুলো অ্যারাইজ হয়। নাম্বার 1, এই ক্ষেত্রে যদি কোনোভাবে কোর্ট থেকে এটা প্রমাণিত হয় যে এই বাচ্চাটা 280 ডেজ এর মধ্যে হয়েছে ডেলিভারি ইয়া ডিভোর্সের পর, এটা আদালত রায় দিল এটা আপনারই বাচ্চা, আপনাকে ভরণ পোষণ নিতে হবে। দিস ইজ কল্ড এফিলিয়েশন কেসেস। কোর্ট রায় দিয়ে দিল এই বাচ্চার ভরণ পোষণ আপনাকে নিতে হবে। এখন কথা হচ্ছে কতটুক পর্যন্ত এরকম কোর্ট আইনের মাধ্যমে কি করতে পারে, মানে অর্ডার দিতে পারে। তো আমরা কি বলছিলাম বলতো, কারো মনে আছে এটা যখন পড়াইছিলাম? স্যার লাক্সারিয়াস হবে না ভরণ ভেরি পোষণটা। নাইস সামিহা, ভেরি গুড। বলছে যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এটা অর্ডার দিবে, বলছে যে লাক্সারিয়াস কোনো করা যাবে না, ছেলের জন্য গাড়ি দিতে হবে, ছেলেকে ফ্ল্যাটে রাখতে হবে, ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে, পোলাও কোরমা খাওয়াইতে হবে, এরকম না। ওরা হচ্ছে বেসিক নেসেসিটিস অফ দ্য লাইফ, খাদ্য, বস্ত্র, বাসস্থান যতটুকু না হলেই নয়, এতটুকু দিলে হবে। এন্ড আমাকে তোমাদের একজন প্রশ্ন করছে, স্যার এটা কেন লাক্সারিয়াস যদি পিতা হয় সে কেন দিতে পারলে দিবে না? দিবে না, এখন আইনে এটা করছে, কিছু করার নাই। আইন সবসময় মানুষের তৈরি, সবসময় মানুষ তার সুবিধাটাই নিছে, সো এটা কিছু করার নেই। ঠিক আছে, তাহলে নর্মাল যে নেসেসিটিস অফ লাইফ সেগুলাই খাদ্য, বস্ত্র, বাসস্থান দিলেই হবে। দিস ইজ এফিলিয়েশন কেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাদের মুসুদ্দিন স্যার জিজ্ঞেস করে। এরপর সব একটা টার্ম বলছি খুবই ইম্পর্টেন্ট, সাপোজিশিয়াস চাইল্ড। সাপোজিশিয়াস চাইল্ডের ক্ষেত্রে বলা হচ্ছে কি, এটা হলো মিথ্যা বাচ্চা, ফিকটিশিয়াস চিলড্রেন। কারো সম্পত্তি লাভের জন্য, চারিত্রিক অধঃপতন খননের জন্য অনেক সময় দেখা যায় মিথ্যা অভিযোগ নিয়ে আসা অমুক আমার সন্তানের পিতা। এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে এখন সাপোজিশিয়াস চাইল্ড। এন্ড আদালত তো বলবে এটা প্রমাণ লাগবে। কোনো দেখা যাচ্ছে মেরিটাল কোনো ইয়া নাই, রেকর্ড নাই বিবাহ বন্ধনের, ওকে ফাইন, লেটস ডু ফিঙ্গারপ্রিন্টিং। ফিঙ্গারপ্রিন্টিং করতেছে, মিলতেছে না, দ্যাটস দ্য কনক্লুসিভ, এটা মিথ্যা বাচ্চা, সাপোজিশিয়াস চিলড্রেন, যে ফিকটিশিয়াস চিলড্রেন। নাম্বার 3, প্যাটার্নিটি। এই 3টা কন্ডিশনে আমাদের লেজিটিমেসি নিয়ে বা মানে বৈধ কি অবৈধ আদালতের রায়ের জন্য আমরা চলে যাই। এখন আসো, what do you mean by paternity? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। What is paternity? How you can establish the paternity? পিতৃত্বের পরিচয়টা তুমি কিভাবে এস্টাবলিশ করবা? Establishment of parenthood of a child by different, বলা হচ্ছে বিভিন্ন আমি ফিচার দেখব, তার মাধ্যমে প্যারেন্টহুডটা আমি কি করব, যাচাই করব, সেটা হলো প্যাটার্নিটি। আচ্ছা, আমরা বলছিলাম এখানে কি দেখব, এখানে আমরা বলছিলাম প্যাটার্নিটির ক্ষেত্রে কি দেখব, একটু দেখি। 1 নাম্বার হচ্ছে আমরা কিছু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখব। সব সময় একটা জিনিস মনে রাখবা, হাউ ইউ উইল ডিটারমাইন দ্য সেক্স অফ এ পারসন। বলো তো এই প্রশ্নের আনসার প্রথমে কি দিয়ে শুরু হবে? হাউ ইউ উইল ডিটারমাইন সেক্স অফ এ পারসন? স্যার অ্যাপিয়ারেন্স দেখে। ভেরি নাইস, মরফোলজিক্যাল এক্সামিনেশন অথবা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। 1 নাম্বার তোমাদের গাইড বইগুলোতে আছে হচ্ছে বোন এক্সামিনেশন, তারপর হচ্ছে যে তোমার কি এই
রেডিওলজিক্যাল এক্সামিনেশন, তারপর হচ্ছে আরো কি কি, এরপর গিয়ে হচ্ছে তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। নো, একটা মানুষ সেক্স ডিটারমিনেশন অর্থাৎ ছেলে না মেয়ে, এই জিনিসটা তুমি বুঝবা কেমনে? আগে তো তাকে চোখে দেখতে হবে। দিস ইজ কল্ড ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, দিস ইজ কল্ড ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, দিস ইজ কল্ড মরফোলজিক্যাল এক্সামিনেশন। নাও প্যাটার্নিটির ক্ষেত্রে যে ওর মা বাবা কারা, কি করবা? রিজেম্বল দ্য ফাদার ইন ফিচার ফিগার, তার বাপের মতো দেখতে কিনা, এগুলো আগে আমরা দেখবো। গেস্টার পোস্টার, কোনো পিকুলারিটি, সব ফ্যামিলি সবাই একটু টেরা কিনা, সবার মধ্যে এখানে তিল আছে কিনা, লাইক দ্যাট। নাম্বার 2, এখানে একটা টার্ম আছে খুব ইম্পর্টেন্ট, অ্যাটাবিজম। অ্যাটাবিজম কি ছিল? স্যার বাচ্চা দাদার মতো হবে। ভেরি নাইস, ভেরি নাইস, বাপের দাদার মতো হলে, ঠিক আছে, এটা বলে অ্যাটাবিজম। এরপর আসো আমরা বলছি ডেভেলপমেন্টাল কোনো ডিফেক্ট আছে কিনা, ফ্যামিলির অন্যান্য ডিজিজ, ওদের বাড়ির সবাই বোবা ও বোবা, ওদের বাড়ির সবাই যে টেরা ও টেরা, ওদের বাড়ির সবাই পঙ্গু ও পঙ্গু, ওদের বাড়ির সবার মধ্যে এরকম সমস্যা আছে, এটারও আছে। ব্লাড গ্রুপিং টেস্ট, সেক্ষেত্রেও অনেক সময় মিল থাকে। লাস্ট ওয়ান ইজ দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, খুব ইম্পর্টেন্ট। প্যারেন্টাল লাইকনেস, ডেভেলপমেন্টাল ডিফেক্ট, ব্লাড গ্রুপিং, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। এখন আসো আমরা এখানে তোমাদেরকে বলছিলাম এই যে প্যাটার্নিটির পরে যদি প্রশ্ন চলে আসে, হোয়াট ডু ইউ মিন বাই ডিসপুটেড প্যাটার্নিটি? সিঙ্গেল বেবি ইজ ক্লেইমড বাই টু প্যারেন্টস, দ্য রিয়েল ফাদার ইজ কন্টেন্ডেড। একটা বাচ্চা দুইজন প্যারেন্টস কি করতেছে? আমাদের বলে দাবি করতেছে। দিস কল্ড ডিসপুটেড প্যাটার্নিটি। এখন কথা হচ্ছে এই যে তোমার প্যাটার্নিটি গুলো কেন আমরা এরাইজ করতেছি, এগুলো কিন্তু আমরা তোমাদেরকে বলছিলাম। যখন হাজবেন্ড তার বাচ্চা ডিনাই করতেছে, তারপর হচ্ছে বিবাহ বহির্ভূত কোনো সন্তান জন্মছে, প্রপার্টিজের প্রয়োজন হচ্ছে, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটতেছে, এরকম কন্ডিশন গুলোতে আমরা দেখতেছি এই প্যাটার্নিটি গুলো এস্টাবলিশমেন্ট প্রয়োজন হয়। তখন গিয়ে আমরা কি করে থাকি? তখন গিয়ে আমরা প্যারেন্টাল লাইকনেস, অ্যাটাবিজম, ডেভেলপমেন্টাল ডিফেক্ট, ব্লাড গ্রুপ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, এই টেস্টগুলো আমরা করে থাকি। আমরা তোমাদেরকে বলছিলাম এই জিনিসগুলো, এগুলো আমাদের এখন আর দরকার নেই। এই ছিল আমাদের যে টপিকস, সেটা হচ্ছে প্যাটার্নিটি এবং ডিসপুটেড প্যাটার্ন। এটা একটা কার্ড থাকে, যার পড়বে তাকে কিন্তু একটু ডিটেইলস জিজ্ঞেস করবে এরকম, যার পড়বে না তাকে হঠাৎ করে হয়তো একটু বলতে পারে। আচ্ছা, রিটেনে যেটা বেশি আসে, হোয়াট ডু ইউ মিন বাই প্যাটার্নিটি, হাউ ইউ মে এস্টাবলিশ ইট, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে। এখন আসো আমাদের আজকের আরেকটা টপিকস ছিল কি ছিল সেটা? মেরি। তো এগুলো ছোট ছোট কিছু টার্ম, এগুলাতে আমাদের খুব বেশি সময় নিব না আমরা। এই ছোট ছোট টপিকস এর মধ্যে একটা হচ্ছে নালিটি অফ ম্যারেজ। তো নালিটি অফ ম্যারেজ মানে ম্যারেজ কি হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। কথা হচ্ছে ম্যারেজ তো শেষ হওয়ার জন্য না, ম্যারেজ তো হচ্ছে শুরু হওয়ার জন্য, এবং এটা চলতে হবে, ঠিক আছে? এবং এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, ডেফিনেটলি। কিন্তু সমাজের বিভিন্ন আত্মাজিক যে প্রেক্ষাপট, এগুলোর দিকে থাকিয়ে আমাদের বিভিন্ন ধরনের কালচারাল যে আগ্রাসন, বিভিন্ন অন্যান্য সংস্কৃতির যে আগ্রাসন, এরকম বিভিন্ন বাজে কিছু সংস্কৃতি মিক্সিং হয়ে যখন মানুষ বিপদগামী হয়ে যায়, সমাজের মধ্যে এই নালিটি অফ ম্যারেজ, ডিভোর্সের মতো খারাপ জিনিসগুলো প্রচলন শুরু হয়ে যাবে, স্মার্টনেসের পর্যায়ে চলে। আমরা এখানে তোমাদেরকে যেটা বলবো, আগে নালিটি অফ ম্যারেজ বলে আগে ম্যারেজ কি জিনিসটা বুঝতে হবে। এই ডেফিনিশনটা খুব ইম্পর্টেন্ট। ইজ এ লিগ্যাল কন্ট্রাক্ট বিটুইন ম্যান এন্ড উইমেন। মহিলা এবং পুরুষের মধ্যে একটা আইনগত একটা চুক্তি হয়, ঠিক আছে? বিবাহ রেজিস্ট্রেশন হয়। এই যে লিগ্যাল, এখানে কথাটা দেখো বোল্ড করছি, কন্ট্রাক্ট, ইটস নট কন্ট্রাক্ট। হোয়াট ইজ দিস? দিস ইজ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের স্পেলিংটা কি? CONTRACT। কন্ট্রাক্ট, এটা চুক্তি হয়, ইটস নট কন্ট্রাক্ট। এই শুনতে পাচ্ছ এটা কি বলছি? এটা কি? এটা কিন্তু আমাদের স্যাররা কিন্তু একদম বানান জিজ্ঞেস করে, দেখি কন্ট্রাক্ট কি বানান করো। তুমি কন্ট্রাক্ট বলতেছো না, কন্ট্রাক্ট বলতেছো, এটা খুব ইম্পর্টেন্ট। এটা স্যাররা উঠবে না, এটা কন্ট্রাক্ট না বলা।
এই যে চুক্তিটা সেটা সেটা পরিণয় কি? এটা পরিণয় হচ্ছে ফিজিক্যাল ইউনিয়ন, পারস্পরিক শারীরিক মিলন। কিভাবে? বাই কয়টাস, সেক্সুয়াল ইন্টারকোর্সের মাধ্যমে। সেটা কিভাবে? থ্রু ন্যাচারাল রুট, পারভেজাইনাল রুট। ন্যাচারাল রুট একটাই, সেটা হলো পারভেজাইনাল। অনেক সময় বিভিন্ন ধরনের পারভার্সন থাকে, সেক্সুয়ালি ডাইভার্সন থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের সাথে যুক্ত হয়ে মানুষ বাজে কাজের সাথে জড়িয়ে বিভিন্ন ধরনের আদার্স সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন নিতে চায়, হবে না। ম্যারেজের ক্ষেত্রে বলা হচ্ছে লিগ্যাল কন্ট্রাক্ট, আইনগত চুক্তি, সেটার পরিণয় হচ্ছে ফিজিক্যাল ইউনিয়ন, এবং সেটা হইতে হবে অবভিয়াসলি ন্যাচারাল রুটের মাধ্যমে, লাইক পারভেজাইনাল। মনে থাকবে, ন্যাচারাল রুট ইজ অলওয়েজ পারভেজাইনাল। ওকে, আনসার জি ক্লিয়ার? স্যার। এখন যখনই ম্যারেজ আসবে সেখানে ডিভোর্সের কথা আসবে। সেটা কি? একটা ভ্যালিড ম্যারেজ যখন ডিসলিউশন হয়ে যাবে, একটা ভ্যালিড যখন শেষ হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে ডিভোর্স। ডিভোর্স, নালিটি অফ ম্যারেজ একটু ডিফারেন্স আছে। ডিভোর্স ডিসলিউশন করে দিলাম, নালিটি অফ ম্যারেজ আইন বলে দিবে যে মানে এরা দুইজনের মধ্যে ওরা মানে বিবাহ আছে কিনা, এটা হচ্ছে এবার চুক্তি তর্কের মাধ্যমে কথা, মানে আইন আদালত বলবে না বিবাহ শেষ। একটা হচ্ছে ডিভোর্স, আমি ডিভোর্স লেটার দিয়ে দিলাম আইনের মাধ্যমে, একটা উকিলের মাধ্যমে, এবার এটা ও অ্যাকসেপ্ট করো, ভ্যালিড ম্যারেজ শেষ। আরেকটা হচ্ছে ও অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না বিবাহ, কিন্তু আরেক মানে মামলা করে দিয়েছে, মামলা করার পরে তর্ক চুক্তির মাধ্যমে আইন বলতেছে এটা ম্যারেজ হয় না, মানে এখন আর নাই এটার অস্তিত্ব। দিস নালিটি অফ ম্যারেজ আমরা আসতেছি। Dissolution of previously valid marriage is called divorce. This is the definition. এখন আসো কোন কোন ক্ষেত্রে এই ডিভোর্সের বিষয় অ্যারাইজ করতে পারে, খুব ইম্পর্টেন্ট। এক, অ্যাডাল্টারি, হাজবেন্ড যদি কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে, ভেরি সেনসিটিভ, অবভিয়াসলি ডিভোর্সের প্রশ্ন অ্যারাইজ করবে। আর ন্যাচারাল সেক্স প্র্যাকটিস, বাজে যদি তোমার সেক্সুয়ালি তোমার কন্ট্যাক্ট হয় বিভিন্ন অন্যান্য ইয়াতে, ন্যাচারাল রুটে না হয়ে, অ্যাসারশন, ক্রুয়েলটি, বউকে মারে যদি অনেক বেশি, ইনকিউরেবল ইনসিডেন্ট, একদম পাগল হাজবেন্ড পাগল ওয়াইফ, বিভিন্ন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ একদম সম্ভব না, বেশি খারাপ অবস্থা, বাজে সিচুয়েশন, এই কন্ডিশন গুলোতে কিন্তু ডিভোর্সের গ্রাউন্ড তৈরি হয়। তুমি গ্রাউন্ডের যে এইগুলার আন্ডারে তুমি লিগ্যাল নোটিশ দিয়ে ডিভোর্স লেটার পাঠাতে পারো। এখন আসো নালিটি অফ ম্যারেজটা কি জিনিস, যদিও এগুলো খুব কাছাকাছি কিছুটা। ম্যারেজ নেভার টু বি এক্সিস্ট ইন ল, আইন বলতেছে এটা বিয়ে শেষ আর নাই। ডিভোর্সের ক্ষেত্রে তুমি লেটার পাঠালা, সেটা অ্যাকসেপ্ট হলে সেক্ষেত্রে পরবর্তীতে কোর্ট দেখে বলবে ওকে ফাইন। কিন্তু নালিটি অফ ম্যারেজে আইনই বলে দিবে যে কি ডিভোর্স আর কিসের কি, তোমাদের বিয়ে ডিভোর্স না দাও দাও, এখন যে যে কাহিনী হয়েছে শেষ, এটা ম্যারেজ আর নাই। কখন নালিফাইড হবে? রিটেন আসবে, রিটেন আসবে, রিটেন আসবে। কখন নালিফাইড হবে? কখন বিবাহ আইন দ্বারা বহির্ভূত হবে? রিটেন আসবে, বাইবাতে আসবে, বাইবাতে আসবে। এক, when either party was under the age of marriage contract, এই যে তুমি আইন মানে লিগ্যাল কন্ট্রাক্ট বলতেছো, আইনের মাধ্যমে যদি কোন একটা পার্টি ম্যারেজের বয়সের তুলনায় কম হয়, লাইক বাল্য বিবাহ যদি কেউ করে, পুলিশ আসবে, বিয়ে বন্ধ করে। দেখছো তোমরা, দেখছো বিয়ে হওয়ার পরও কোর্ট বলবে অমুক তারিখ এই জায়গায় এই বয়সী মেয়ের সাথে এই বয়সী ছেলে বিয়ে হয়েছে, এটা বাল্য বিবাহ, আইন বলছে এটা বিবাহ বৈধ না, এটা নালিটি হয়ে গেছে, শেষ। যে কোনো একটা পার্টি যদি তোমার বাল্য বিবাহ হয় বা ম্যারেজ এজের নিচে হয়, নালিটি অফ ম্যারেজ আইন বলে দিতে পারে। এই জন্য তোমরা দেখো না, বাল্য বিবাহ হলে পুলিশ গিয়ে হাজির হইতে পারে, তারপর ম্যাজিস্ট্রেট গিয়ে তোমার বামাদাত গিয়ে এটাকে বন্ধ করে দিতে পারে। তুমি বলতে পারো মা এত বড় সাহস, জি না, এটা আইনি ওদের অথরাইজেশন দেওয়া আছে। হয় one party is of unsound mind or a mental defective at the time of marriage, বিবাহের সময় যখন সে কনসেন্ট দিচ্ছে তখন সে ওই সময় আনসাউন্ড মাইন্ড ছিল, সে তখন মাইন্ড ওরকম সেটআপ ছিল না, সে বেহুশ ছিল। তার যখন কনসেন্ট নিতে গেছে, আপনি কবুল রাজি আছেন, ওরা বলতেছে পাশের লোকজন দেখতেছে ও বেহুশ হয়ে গেছে, ওরা বলতেছে হ্যাঁ বলছে বলছে বলছে, সাক্ষীরা বলছে আচ্ছা বলছে বলছে। সে যখন জ্ঞান ফিরছে 2-3 দিন পর, না আইনের কাছে গেছে, আমি ওই সময় বেহুশ ছিলাম, আমি বুঝতে পারি না, বিয়ে দিয়ে দিছে, আমি কবুল বলি নাই। অথবা সে বলছে আমি ওই সময় মেন্টালি ফিট ছিলাম না, আমি আমি অসুস্থ ছিলাম, আমাকে জোর করে এনে বিয়ে দিছে, আমি বিয়ে করি নাই।
যদি এরকম বড় কোর্ট যদি বলে যে ওকে এক্সামিন হার, ওই সময়ের হিস্ট্রি নেন, দেখতেছে হ্যাঁ সে তখন ইনসেইন ছিল, সে তখন কনসেন্টটা দেয় নাই, বেহুশ ছিল, এরকম আনসাউন্ড মাইন্ডে যদি কেউ কনসেন্ট দেয়, এক্ষেত্রেও কোর্ট বলবে যে নো, এটা হবে না। ওয়ান পার্টি ওয়াজ অলরেডি বিলিভ ম্যারেজ, একজনের তো বিবাহ আছে, চুপি সারে সে আরেকটা বিয়েতে চলে গেল, এটা কেউ জানাজানি হয়ে গেল, ক্লেম করলো কোর্টে, নালিফাইড হয়ে যাবে। The marriage has not been consummated due to importance or willful refusal. এখন যদি কেউ ইম্পর্টেন্ট হয় অথবা সে ইচ্ছে করে সেক্সুয়াল ইন্টারকোর্স করবে না, সে এটাতে কোনোভাবেই রাজি না, সে বিয়ে করছে সামাজিকতা রক্ষার জন্য, মা বাবার কথা রক্ষার জন্য, তার এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই ইন্টারকোর্সের প্রতি, সে অথবা সে ইম্পর্টেন্ট, ক্লেম করলে আদালত বলবে এক্সামিন করেন, ইম্পর্টেন্ট, নালিফাইড। Why the woman was pregnant by another man at the time of marriage? বিবাহ করতে গেছে, মেয়ে আগেই বাতাস লেগে শেষ, ঘটনা আগেই ঘটে গেছে, তাহলে কি বোঝা গেল? এটা ক্লেম করে দিল, ও অবশ্যই আগে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল, তখন নালিফাইড হয়ে যাবে। এই যে তোমার 5টা টার্মিনাল, যেই যে কন্ডিশনে নালিফাইড হয়ে যেতে পারে, বিদেশ রিটার্ন আসবে, বাবাতে জিজ্ঞেস করবে, when either party was under the age of marriage contract, one party is of unsoundness of mind, one party was already believed in marriage, marriage has not been consummated due to importance or willful refusal, while the woman was pregnant by another man at the time of marriage. এইটা যদি তুমি ভালো মতো বলতে পারো তাহলে তুমি পাস। এটা হচ্ছে তোমার নালিটি অফ ম্যারেজ এবং ম্যারেজের মধ্যে আমাদের আলোচনা। এই দুই একটা প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন আসো আমরা তোমাদের ফায়ারআর্মসে কিছু যে বাকি ছিল এগুলো একটু পরে বলবো, আমরা একটু তোমাদেরকে একটু দেখি হালকা একটু পারো কিনা। আচ্ছা, আসিফ আসো নাকি? আসিফ, Yes, sir. আমরা বলছি হচ্ছে ম্যারেজের ডেফিনেশনে বলছি কি এটা একটা লিগ্যাল কি, আর বলতে পারে না, এই ওয়ার্ডটাই ততক্ষণ শিখেছি। Sir. লিগ্যাল কি? Contract. কন্ট্রাক্ট। Contract, sir. ভেরি নাইস। এরপর আমরা বলছি তোমাদেরকে ডিভোর্স কি, হোয়াট ইজ ডিভোর্স, সেটা বলবে হচ্ছে তাসমিয়া প্রাপ্তি, কমা বলো। আসো তুমি রোল 2 নাই? আচ্ছা, ইসমাম আমির আসো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা বলো তো, বিবাহ কখন নালিফাইড হয়ে যায় আইন দ্বারা? এটা এক্সিস্টেড না বলে দিবে, 5টা কন্ডিশন বলছে, একটা বলো তো দেখি। Sir, when either party was under age of marriage যখন contract. এজ অফ ম্যারেজের নিচে যদি কেউ থাকে, বাল্য বিবাহ হয় সেক্ষেত্রে। জি স্যার। আরেকটা বলো দেখি ফৌজিয়া। ফৌজিয়া নাই? ওকে, স্যার ইসমাইল। হ্যাঁ বলো। স্যার আমি রোল 2। হ্যাঁ রোল 2 কমা থেকে উঠে আসছো? না স্যার একটু নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছিল। আচ্ছা ঠিক আছে, আমি ভাবছি এটা কমাই চলে গেছে। আচ্ছা বলো, তুমি একটা নালিটি অফ ম্যারেজের ইন্ডিকেশন বলো। স্যার নালিটি অফ ম্যারেজের ইন্ডিকেশন হচ্ছে যে স্যার স্যার কেউ যদি আন্ডার দ্য এজ অফ ম্যারেজ কন্ট্রাক্ট ইসমাম, হয়ে ইসমাম থাকে তো বলবেন সেক্ষেত্রে। স্যার। তারপর হচ্ছে স্যার when one party was already validly married. ভেরি নাইস। validly married. আচ্ছা আফিয়া বলো তো। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা ফৌজি আসছো না নাকি? জি স্যার। কন্ডিশন বলো। স্যার বলো, বলবো? কেউ মানা করছে নাকি?
Where the woman was Very pregnant by nice. another man at the time of বিয়ের marriage. আগে বিয়ে ঘটনা ঘটে গেলে তো হবে না, ঠিক আছে? ওকে ফাইন, থ্যাংক ইউ, খুব সুন্দর ভাবে বলছো। আচ্ছা, আমাদের আফনান কোথায়? ওয়ালাইকুম স্যার। তুমি আসো? আচ্ছা, তুমি বলো তো প্যাটার্নিটি এস্টাবলিশমেন্ট করার জন্য আমরা কি কি দেখব? জি স্যার। প্যাটার্নিটি কিভাবে এস্টাবলিশমেন্ট হবে, প্যাটার্নিটি এস্টাবলিশমেন্ট জন্য আমরা কি কি চিন্তা করব? ছিল না? আচ্ছা, তাহলে আমাদেরকে বলবে হ্যাঁ বলো, আব্দুল্লাহ ফারহান বা আফনান, যে আফনান তো পারতেছে না, আব্দুল্লাহ ফারহান বলো। প্যারেন্টাল লাইকনেস আর অ্যাটাচমেন্ট। ওকে ফাইন, একটা হচ্ছে প্যারেন্টাল লাইকনেস আপনার বলছো, আর একটা হচ্ছে অ্যাটাবিজম। আর আপনি আব্দুল্লাহ ফারহান বলো তো আর কি কি দেখবে প্যারেন্টাল লাইকনেস, সরি প্যাটার্নিটি এস্টাবলিশমেন্ট করবা? ফারহান? স্যার আর স্যার মানে স্যার ব্লাড গ্রুপিং করব আর ডিএনএ টেস্ট, ব্লাড গ্রুপিং। আর ওকে ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা দেখি প্রমিত আছো? Yes, sir. আচ্ছা, প্রমিত বলো তো what is affiliation case? What do you mean by affiliation case? Sir, affiliation. Affiliation case টা কি? Sir, আমরা বলছি যখন কোন একটা হাজবেন্ডকে ক্লেম করা হবে এইটা আপনার সন্তান মহিলা এসে, তখন কোর্ট যদি এটা প্রমাণ করতে পারে, কোর্ট বলবে এর ভরণ পোষণের দায়িত্ব আপনার। দিস কল অ্যাফিলিয়েশন কেস। সেক্ষেত্রে কি ভরণ পোষণের দায়িত্ব? সেক্ষেত্রে বলা হচ্ছে বেসিক নেসেসিটিস, যেগুলো স্যার বেসিক লাক্সারিয়াস হবে না স্যার, বেসিক নিড। 10 মিনিটস ব্রেক দিচ্ছি, এরপর আমরা একটু ফায়ার আর্মসের অল্প কিছু জিনিস ছিল ওগুলো একটু ডিসকাস করব। হ্যাঁ, ঠিক আছে, এরপর পার্সেন্টেজ নিয়ে নেব। আমার কি স্ক্রিন শেয়ারিং হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। ওকে, আচ্ছা, ওকে, আমরা তোমাদেরকে বুলেট পর্যন্ত পড়াইছিলাম এবং আমরা বলছিলাম যে বুলেটের ক্লাসিফিকেশনে বিভিন্ন ধরনের টাইপস ছিল, আমরা সেগুলো তোমাদেরকে বলছিলাম। এবার আসবে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিছু টার্মিনোলজি আছে বুলেটের মধ্যে, যেমন এগুলা রিটেনে আসবে শর্ট নোট আকারে, ভাইভাতে খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় জিজ্ঞেস করি হোয়াট ইজ দামদা বুলেট, on which fragments extensively upon striking they are not in use। এরকম কিছু বুলেট আছে যেগুলোকে বলা হচ্ছে তোমার দামদাম বুলেট। ফ্র্যাগমেন্ট আকারে ভেঙে গিয়ে এগুলো তোমার অবজেক্টে স্ট্রাইক করবে। হ্যাঁ, তবে এগুলো এখন ইউজ হয় না, কারণ এগুলোতে খুব বেশি ডিভাস্ট্রেশন হয় না, যার কারণে দেখা যাচ্ছে ওভাবে অবজেক্টকে ক্ষতিগ্রস্ত করা যায় না, মানে ফ্র্যাগমেন্ট হয়ে যায়। এই জন্য প্রেনজাইল বুলেট, এটা আয়রনের তৈরি,
ইম্প্যাক্ট হওয়ার পর এটাও ফ্র্যাকচার হয়ে যায়, এটা এক ধরনের বুলেট। এরপর আছে এক্সপ্লোসিভ বুলেট, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। ট্রেচার বুলেট, এটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য। ট্যান্ডেম বুলেট ইম্পর্টেন্ট। তিনটা বুলেটের নাম পড়তে হবে, ট্যান্ডেম বুলেট, রিকোচেট বুলেট, এর আগে একটা বলছি দামদাম বুলেট। তো দামদাম বুলেট তো আমরা বলে ফেলছি যেটা ফ্র্যাগমেন্ট আকারে তোমার এক্সটেন্সিভলি স্ট্রাইক করবে যদি এটা ইউজ হয় না। এরপর আসো ট্যান্ডেম বুলেট। বলা হচ্ছে কি দেখো, একটা লোডেড ফায়ার আর্ম, অর্থাৎ মনে করো একটা পিস্তল, এই পিস্তলের ম্যাগাজিন যেটা আছে, ম্যাগাজিনের মধ্যে তোমার কার্টিজ অর্থাৎ বুলেটের কার্টিজ রেখে দেওয়া হলো, অর্থাৎ লোডেড ফায়ার আর্ম। এবং এটা যদি তুমি অনেক দিন ধরে ইউজ না করে ফেলে রাখো, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে এটার উপরে ময়লা পড়বে, তারপর এটা জং ধরবে, এরপর এটার কার্টিজ গুলো একটা একটার সাথে লেগে যাবে। ফলে কি হবে দেখো, তুমি যখন অনেক দিন পরে এই ফায়ার আর্মটা নেওয়ার পর তুমি ট্রিগার করবা, দেখবা কি হবে, when a such a firearm is fired, যখন সেটাকে ফায়ারিং করা হবে, may fail to come out, দেখবা কি মাজল দিয়ে কোনো বুলেট বের হচ্ছে না। আরে যেটা বাংলা সিনেমার শেষ সিনে হয়, ভিলেন যখনই বাংলা সিনেমার শেষ অবস্থায় ভিলেন যখন শুট করে আর বুলেট বের হয় না, তখন ভিলেনকে নায়ক গুলি করে মেরে ফেলে, ঠিক আছে? অর্থাৎ একটা এরপরে কি হলো, বের হচ্ছে না। তুমি যখন করলা কি, আবার আবার ট্রিগার করলা, দেখা গেছে এবার দুইটা বুলেট একসাথে বেরিয়ে গেল, সেটাকে বলা হচ্ছে কি ট্যান্ডেম বুলেট। খেয়াল করছো? জি স্যার। কি বলছি, একটা লোডেড ফায়ারআর্ম দীর্ঘদিন ব্যবহার না করে রেখে দিলা, কার্টিজ গুলো দেখা যাবে একটা একটার সাথে লেগে গেছে, ফলে তুমি একবার ট্রিগার করলে, অনেকদিন পর ট্রিগার করলে একটা বুলেট বের করতে বের হয় নাই, সেকেন্ড করছে দুইটা একসাথে গেছে, ওই যে লেগে গেছিল একটা বের হয় আর একটা শুদ্ধ টান দিয়ে গেছে, সেকেন্ড বার দুইটা বুলেট একসাথে ঢুকে গেল। দিস ইজ কল ট্যান্ডেম বুলেট। প্রশ্ন থেকে যায়, স্যার ট্যান্ডেম বুলেটে তো ঢুকবে একসাথে আর দুইটা বুলেট তো লাগানো, বেরোর সময় কিন্তু দুইটা এক্সিট থাকতে পারে, এই জন্য কিন্তু অনেক সময় ফেলাসি হয়ে যায় কি একটা গুলি করছে না দুইটা গুলি করছে। রিকোচেট বুলেট, অনেক সময় যেটা কি বলছেন বুঝি না। বলতেছি, ট্যান্ডেম বুলেটের ক্ষেত্রে দুইটা বুলেট একসাথে বের হচ্ছে, প্রথম টিকার বের হচ্ছে না, দ্বিতীয় টিকার ওই যে একটা একটা লেগে যাবে, দুইটা একসাথে বেরিয়ে গেছে, এন্ট্রান্স তো হবে একটা, এন্ট্রান্স জোন মানে একটা বুলেট প্যাড দিয়ে ঢুকলো, প্যাডের মধ্যে দেখবা একটা মাত্র গর্ত হয়েছে, তুমি যখন দেখবা পিট দিয়ে যখন বের হবে, তুমি পিটে যখন এক্সামিন করবা দেখলা যে দুইটা এক্সিট, প্রশ্ন থেকে যায় না যে এন্ট্রান্স জোনটা একটা কিন্তু এক্সিট যেদিক দিয়ে বেরিয়েছে সেদিকে দুইটা, তার মানে কি দুইটা গুলি করছে না একটা গুলি করছে, একটু ফেলাসি হয়ে গেল না, ডিসিশন নেওয়া কষ্ট হয়ে গেল না? এই জন্য ট্যান্ডেম বুলেটে আমাদের মাথায় রাখতে হবে একটা এন্ট্রান্স জোন থাকলেও এক্সিট জোন কিন্তু দুইটা বুলেট ভেতরে গিয়ে দুই রকম আলাদা হয়ে দুইটা এক্সিট দিয়ে বের হইতে পারে, সেটা মাথায় রাখতে হবে। কথা বলছো? এন্ট্রান্স জোনের ওটা কি একটাই হবে নাকি? ট্যান্ডেম বুলেটে এন্ট্রান্স জোন একটাই হবে, ঠিক আছে? কারণ হচ্ছে যে দুটো বুলেট লেগে গেছে এই জন্য। কিন্তু তোমার বডিতে ঢোকার পর এগুলো বডির মাসেলের সাথে, বোনসের সাথে, বিসেরার সাথে ফ্রিকশন হয়ে এগুলো আলাদা হয়ে দুইটা বের হইতে পারে, অথবা একটা বের হয়ে একটা বডিতে লস্ট অর্থাৎ থেকে যেতে পারে, অথবা বডিতে ঢুকে হাড্ডিতে লেগে হাড্ডি শুদ্ধ বের হয়ে তিনটা ফুটা হইতে পারে, একটা ফুটা দিয়ে হাড্ডি বের হয়ে গেল, একটা ফুটা দিয়ে তোমার দুইটা বুলেট, আরেকটা ফুটা দিয়ে আরেকটা প্রথম বুলেট বের হইতে পারে। এগুলো একটু আমরা মাথায় রাখবো, স্যাররা জিজ্ঞেস করলে বলতে হবে। স্যার বলবে ট্যান্ডেম বুলেটে একটা এন্ট্রান্স বললাম, আচ্ছা এক্সিট কি দুইটা হইতে পারে? হ্যাঁ স্যার হইতে পারে, পেটের মধ্যে গিয়ে ফ্রিকশন হয়ে বাড়ি খেয়ে মাসেলের সাথে বোনসের সাথে দুইটা আলাদা হয়ে দুই দিক দিয়ে বেরিয়ে পারে। আচ্ছা তিনটা হইতে পারে? হ্যাঁ স্যার তিনটা হইতে পারে, যদি কোনো বোনসের সাথে লাগে বোনসের একটা টুকরা বের করে দিল পিটার পিক দিয়ে, সেটার জন্য একটা হোল পারে। এইগুলা হচ্ছে ট্রিকি কোয়েশ্চেন, পারতে হবে। রিকোচেট বুলেট, রিকোচেট বুলেট কোনগুলা? মনে করো অনেক সময় দেখা যায়, বিশেষ করে এখন সিনেমাতে দেখা যায়, আমি শুট করলাম, মাঝখানে একটা নারিকেল গাছে বাড়ি খাইলো, বাড়ি খেয়ে গিয়ে মারলো আরেকজনকে, ঠিক আছে? তাহলে এই যে সেকেন্ড একটা অবজেক্ট মাঝখানে স্ট্রাইক করলো না, এই সেকেন্ড স্ট্রাইককে অবজেক্ট করে গিয়ে তোমার টার্গেটে গেল, এগুলোর নাম হলো রিকোচেট বুলেট, অর্থাৎ রিকোচেট হয়ে যাওয়া, বাড়ি খেয়ে ঘুরে যাওয়া,
অর্থাৎ আমি অবজেক্ট যেটাকে টার্গেট করছি সরাসরি সেটাকে টার্গেটকে সরাসরি তোমার মানে মানে টাচ না করে মাঝখানে যদি কোনো ওয়ালের সাথে কোনো গাছের সাথে অন্য কোনো অবজেক্টের সাথে বাড়িকে রিকোচেট হয়ে ঘুরে যায়, ঘুরে গিয়ে টার্গেটকে যদি টাচ করে সেটা নাম রিকোচেট বুলেট। জি স্যার। ক্লিয়ার? ট্যান্ডেম বুলেট ক্লিয়ার, রিকোচেট বুলেট ক্লিয়ার। প্লিজ তিনটা নাম মনে রাখবেন। একটা আছে ডাস্ট শট আর একটা হচ্ছে বাক শট। এই ডাস্ট শট এবং বাক শট আমাদের সুমন মহসুদ্দি স্যার হাসানুজ্জামানের প্রিয় কোয়েশ্চেন। হোয়াট ইজ ডাস্ট শট? একটা কার্ড ইজ contain a very large number of small particles of lead in short size. বলা হচ্ছে আমরা যখন শটগানের কার্ডিজ নিই সেখানে অনেকগুলো ছোট 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 লেড পিলেট থাকে, এইগুলোর নাম হচ্ছে ডাস্ট শট। মনে থাকবে? জি স্যার। মনে থাকবে শটগানের কার্টিজের মধ্যে লেড পিলেট থাকে অনেকগুলো, এগুলোকে একসাথে বলা হয় ডাস্ট শট। কয়টা? যেমন 12 বোর যেগুলো আছে শটগান, 12 বোর শটগানের কার্টিজে বলা হচ্ছে 2600 নাম্বার থাকে। একজন আমাকে ওইদিন প্রশ্ন করছিল, স্যার এতগুলো থাকে? তুমি দেখো ছোট 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 2600টা থাকে একটা 12 বোর শট কার্টিজে। বুঝতে পারছো? আবার বডি পুরো ঝাঁঝরা হয়ে যাবে। দিস ইজ কল্ড ডাস্ট শট। এবারে সব বাক শট। যখন একটা কার্ডিজের মধ্যে 6 থেকে 9 লার্জ নাম্বারের পিলেট থাকবে সেটার নাম বাক শট। তাহলে ছোট 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 অনেকগুলো না থেকে যখন বড় বড় 6 থেকে 9টা থাকবে সেটার নাম বাক শট। Okay, do you know what is dash shot and what is back shot? Is it clear? Yes, sir. এখন আসো, what is souvenir bullet? খুব ইম্পর্টেন্ট। অনেক সময় হয় কি ছোট ছোট অনেকগুলা বুলেট, ছোট ছোট অনেকগুলা পিলেট যেগুলো হচ্ছে তোমার শটগানের মধ্যে বডি ঝাঁঝরা করে দিল। এখন এই পিলেট গুলো মনে করো আমরাও অনেকগুলো কেস পাইছিলাম আমার ইন্টার্নি লাইফের প্রথম সার্জারিতে ওটিতে দাঁড়াইছিলাম স্যারদের সাথে। প্রথম দিন একটা এরকম শটগান ইনজুরি আসছে, বাড়িতে জায়গা জমি নিয়ে মারামারি হয়েছে। বিদেশ থেকে একটা লোক আসছিল, ভাই আসছিল, বিদেশের বায়োপিটাকে ঝাঁঝরা গুলি করছে, শটগান করছে, পুরো পেটে ঝাঁঝরা হয়ে গেছে, ইন্টেস্টাইন পুরো মানে এরকম অ্যাবডোমেনে ঝাঁঝরা হয়ে এরপরে একদম ধরে পেটে লাগাই গুলি করছে। তো পুরা পেটের মধ্যে এতগুলা পিলেট, পুরা ইন্টেস্টাইন ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। আমি এরকম চোখে না দেখলে বুঝতে পারতাম না, প্র্যাকটিক্যাল লাইফে না দেখলে এরকম ঝাঁঝরা হয়ে যায়, জালির মতো হয়ে যায়, ছোট 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 পিলে। তো আমরা দেখে গেছি কি অপারেশন করতে গিয়ে আগে হচ্ছে ইন্টেস্টাইন যেগুলো হয়ে গেছে এটা রিপেয়ার করতে করতে 5 ঘন্টা 6 ঘন্টা লাগছে, ব্লাড দিচ্ছে এদিকে। এখন তুমি বলতে পারো যে স্যার লেড পিলেট বের না করে আপনারা আগে ইন্টেস্টাইন ক্লোজ করতেছেন কেন? কারণ ইন্টেস্টাইন পারফোরেশন হলে দেশে মারা যাবে, সেটা ব্লিডিং হচ্ছে, লিক হচ্ছে, নিউট্রিশন লিক হচ্ছে, ওগুলো আগে আমরা 6 ঘন্টা ধরে রিপেয়ার করলাম। এরপর আমরা হাতে যা যা পাইছি ছোট ছোট লেড প্লেট লাগছে হাতে হাতে ছোট ছোট, এগুলো আমরা হাতে হাতে রেখে দিছি। এরপরে আমরা আর খুঁজে পাই নাই কতগুলো মাংসের ভিতরে ঢুকে গেছে, কতগুলো টিস্যুর মধ্যে ঢুকে গেছে, কতগুলো স্কিনের নিচে থেকে গেছে, কতগুলো হচ্ছে তোমার বিভিন্ন অর্গানের সাথে লেগে গেছে, আমরা আর খুঁজে পাচ্ছিলাম না। পরে হচ্ছে আমরা এগুলার ক্লোজ আমরা রেখেই ক্লোজ করে দিয়েছি। এক্সরে করে দেখি কি প্রায় 500-600টা হবে একেবারে। এক্সরেতে দেখা যাচ্ছে লেড প্লেটগুলো ছোট 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 তোমার পেটের মধ্যে আছে। আমরা তখন স্যারকে প্রশ্ন করলাম, স্যার অনেকগুলো তো প্লেট রয়ে গেছে, এই যে এক্সরেতে দেখা যাচ্ছে। বলে যে আমরা এক্সরেটা করছি এই জন্য, কারণ এগুলো আমরা খুঁজে বের করতে গেলে আমাদের 3-4 দিন লাগবে। তো বলতে পারে যে তো স্যার এগুলো ক্ষতি হবে না? স্যার বলতেছে এই বুলেটগুলো বডিতে থাকলে সমস্যা নাই, কারণ এগুলো আমার কোনো অর্গানকে ড্যামেজ করবে না, কারণ এগুলো স্কিনের নিচে সফট টিস্যুতে, ফাইব্রাস, তারপর হচ্ছে তোমার সাবকিউটেনিয়াস টিস্যুতে, মাসেলের মধ্যে আছে, এগুলো কোনো অর্গানকে পারফোরেট করবে না। এই যে এরকম যে তখন আমরা এই প্লেটগুলো রেখে দিয়ে চলে আসছি, কারণ এটা যদি বের করতে যাই আমাদেরকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। তো স্যার বলতেছে এরকম এগুলো আমরা রেখে দিব, কোনো কিছু করা লাগবে না। তাহলে এই বুলেটগুলো কি হবে, এই প্লেটগুলো কি হবে? এই প্লেটগুলো একটা সময় তার বডিতে একটা ফরেন বডি যখন বডি থাকে এটার এগেইনস্টে তোমার কি হবে, কিছু টিস্যু এটাকে ঘেরাও করে এটার উপর দিয়ে একটা ছোট 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 কাভারিং হয়ে যাবে। দিস ইজ কল্ড ফাইব্রাস টিস্যু। অর্থাৎ একটা যখন তুমি আঘাত পাবা, আঘাতের পর এটা শুকাইলে একটা স্কার হয় না, এই জিনিসটা তোমার বডির ভিতরেও যখন ফরেন বডির ভিতরে থাকবে ওটার চারপাশে মাংস গজাবে এবং টিস্যু জন্মাবে। দিস ইজ কল্ড ফাইব্রাস টিস্যু। তখন সেটা একটু ফুলে 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 উঠবে, এই জিনিসটাকে বলা হয় সবেনিয়ার বুলেট। এই যে পিলেট বা বুলেট গুলা বডিতে রেখে দিলাম, আমরা খুঁজে পাচ্ছি না, বের করতে পারি নাই, এগুলো রেখে চারপাশে টিস্যু জমে জমে এগুলো ফুলে 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 বডিতে ছোট ছোট টিউমারের মতো হয়ে যাবে। দিস ইজ কল্ড সবেনিয়ার বুলেট। প্রশ্ন আসে স্যার এগুলোর কোনো ক্ষতি হবে না?
হতে পারে। সেটা কি, ওই যে এগুলো লেডের তৈরি, লেড পয়জনিং হতে পারে বেশি থাকলে। স্যার লোকটা কি বেঁচে ছিল? হ্যাঁ আপনি যার কথা বলছেন উনি কি বেঁচে ছিল? হ্যাঁ 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 বেঁচে ছিল। এই যে ইয়াং মানুষ বিদেশ থেকে আসছে, সে তো বেঁচে ছিল মানে কি, তাকে আমাদের 10 দিন ড্রেসিং করা লাগছে, জাহাজ হয়ে গেছিল তো স্কিনটা কেটে আমরা আবার টেনে টেনে সিলাই দিয়ে তোমার ড্রেসিং করে করে। আরে শুধু ভালো না, সে ইন্টার্নি মেয়ে যেগুলো তার বেডে ছিল, আমাদের তো ইন্টার্নির সময় বেড গুলা ভাগ ভাগ করা, দেখা গেছে একটা মেয়ে ইন্টার্নের সাথে মেয়ে ইন্টার্নের বেডে সে পড়ছে, সে তো পুরো ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। সে তো ওই ইন্টার্নি আপু যখন আর না আসলে সে ড্রেসিং করবে না, এটা সে বুঝতে পারছে। আমাদের কলিগ সে বলে যে আমাদেরকে ডেকে বলতেছে ওর ড্রেসিং আমি আর করবো না, ও অনেক খারাপ মানুষ, ওর দিতে জীবন বাঁচে, আরো খারাপ হয়েছে, তোমরা করো। পর আমরা ছেলেরা করতাম, ছেলেরা করলে সে বলতো ম্যাডাম আসবে না, আমরা করতেছি এটাই ঠিক। কি বলো বেঁচে ছিল না? বেঁচে ছিল কারণ আমরা তো তার যে মেজর অর্গান পারফোরেশন সেটা ক্লোজ করে দিতে পারছি, এবং তার লিভার পারফোরেশন, লিভার ছিঁড়ে গেছিল, অতটুকু আমরা হচ্ছে যে ব্লাড বন্ধ করে দিতে পারছি, লিভার তো রিজেনারেট হয়। কিন্তু যদি তার মনে করো হার্ট চলে যেত, তাহলে তো আমরা হার্টকে ওভাবে রিপেয়ার করতে পারতাম না, ব্লিডিং হয়ে মারা যেত, ইন্টেস্টাইনে পারফোরেশন হবে, বেঁচে গেছে। আচ্ছা, তাহলে এইরকম যদি বুলেট বডিতে থেকে যায়, পিলেট থেকে যায়, তার চারপাশে টিস্যুগুলো গ্রো হয়ে ডেন্স হয়ে ফুলে ফুলে টিউমারের মতো ছোট ছোট আকারে যে ডেভেলপ করে, তখন এই বুলেটের নাম সবেনিয়ার বুলেট। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ইয়নিং বুলেট, এই টার্মিনোলজি গুলো আমি বলতেছি কারণ এগুলো স্যারদের খুবই প্রিয় কোয়েশ্চেন। তুমি যখনই একটা পিস্তল নিবা, রিভলভার নিবা, এরকম দাম দাম বুলেট কি বাবা বলো, ট্যান্ডেম বুলেট কি বাবা বলো, তার টোচেট বুলেট কি বাবা বলো, সবেনিয়ার বুলেট কি বাবা বলো, ইয়নিং বুলেট কি বাবা বলো, ঠিক আছে? A bullet traveling in an irregular fashion instead of traveling nose on is called yawning bullet. Yawning bullet মানে হচ্ছে একটু ঘুরে যাওয়া, স্পিনিং করে যাওয়া। নরমালি আমরা কি বলি যে আমরা একদম এইম বরাবর বুলেটটা যাবে, টার্গেটকে টাচ করবে, শেষ। অনেক সময় দেখা যায় অনেক যারা শুটার বিভিন্ন সিনেমার নায়কের মধ্যে দেখবা পিছন থেকে গুলি করছে হিরো আলম মতো, তুমি পিছনে আমি দিক থেকে পিছনে দিলাম গুলি, দেখা গেছে এটা ঘুরে তুরে গিয়ে তোমার মাথায় ঢুকলো, আর জব কাহিনী, দিস ইজ কল ইয়নিং বুলেট। এগুলো কিন্তু মারা যায়। বিভিন্ন দেখো নাই তোমরা, তোমার এই যে যখন ফ্রি কিক হয়, হ্যাঁ মাস মারতে ফ্রি কিক হয়, মেসি বা রোনালদো, দেখা গেছে সে শুট করছে, বলটা আস্তে করে বেঁকে গিয়ে বারের কোনা দিয়ে ঢুকছে। এই যখন বুলেটও যখন তোমার এরকম বেঁকে গিয়ে সোজা না গিয়ে নোজ অন মানে নাক বরাবর সোজা না গিয়ে যাবে, দিস কল ইয়নিং বুলেট। এই টার্মিনোলজি গুলো কিন্তু তারা জিজ্ঞেস করে, খুব সুন্দর সুন্দর টার্মিনোলজি, এটা আমাদের ইম্পর্টেন্ট না। এখনো সে একটা টার্ম আছে কেনেডি ফেনোমেনন, জন এফ কেনেডি, তোমরা হয়তো আমেরিকার প্রেসিডেন্টের নাম শুনছো না? জি স্যার। ওকে, আচ্ছা। ওনার একবার হয়েছিল কি, উনি গান শট ইনজুরি হয়েছিল, তো উনি যখন এরকম বুলেট ইনজুরি হয়েছে, হওয়ার পরে ওনার মারাও গেছে, উনি আততায়ীর গুলিতে নিহত হয়েছে প্রেসিডেন্ট জন এফ কেনেডি। তো ওনার এটা নিয়ে একটা টার্মিনোলজি বেরিয়ে গেছে ওনাকে নিয়ে, কারণ ওনাকে শুট করার পর উনি মারা যাওয়ার পর, ওনার এটা অটোপসি হওয়ার পরে ওনার বুলেটটা বের করছে, তো ওনাকে হচ্ছে বাঁচানোর জন্য আগে সার্জারি করছে। তো সার্জারি করার পরে ওই যে ইনসিশন দিছে, বুলেট গুলা বের করছে, অর্গান গুলা রিপেয়ার করছে, এরপরে তোমার এন্ট্রান্সের জায়গাটা সেলাই করে দিছে। তো এন্ট্রান্স যেই ওন হয়েছে, বুলেটটা যে এন্ট্রান্স দিয়ে ঢুকছে, ওই জায়গাটা যখন সেলাই করছে তখন এটা লেগে গেছে, লেগে যাওয়ার পর স্কার হয়েছে। এখন আর এন্ট্রান্স সোন্ডে যে ফিচার আছে, তোমাদের একটু পর পড়াবো যে স্যার এন্ট্রান্স সোন্ড দেখতে কেমন, কিভাবে বুঝবো, এক্সিডুন দেখতে কেমন, বুঝবো কিভাবে, পিট দিয়ে ঢুকে পেট দিয়ে বেরিয়েছে না পেট দিয়ে ঢুকে পিট দিয়ে বেরিয়েছে, তাহলে ডেফিনেটলি কোনো এক্সট্রা ফিচার আছে। তো দেখা গেছে কি, জন এফ কেনেডিকে যখন অপারেশন করার পর ক্লোজ করে দিল, দেখা গেছে তার সার্জিক্যাল স্কার হওয়ার পরে আর এন্ট্রান্স অন এক্সিট রুট বোঝা যাচ্ছে না। এখন তো তারা মানে রিপোর্ট লিখতে পারতেছে না, অটোপসি যারা করবে বলছে কি রে, এখানে তো অপারেশন করে আমরা বুঝতেছি না, এন্ট্রান্স তো বুঝতে ভুলে গেছে, এন্ট্রান্স তো মুছে গেছে, এটা তো একটা স্কার হয়ে গেছে সার্জিক্যাল। তো এটা নিয়ে কি করবো, এন্ট্রান্স আর এক্সিট রুট আমরা বুঝতে পারতেছি, একটা প্রেসিডেন্টের রিপোর্ট লিখবো, কোন দিক দিয়ে ঢুকছে, কোন দিক দিয়ে বের হয়েছে, কোন অর্গান ড্যামেজ হয়েছে, কেন বুঝবো? তখন তার নামে একটা টোটাল টার্মিনোলজি চলে আসছে কেনেডি ফেনোমেনন, যে এরকম অনেক সময় সার্জিক্যাল অল্টারেশন হয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে যে জন এফ কেনেডি ফেনোমেনন, যখন আমরা এটা কি হয় বুঝতে পারি না। ঠিক আছে, আমি ক্লাস নিচ্ছি, এখানে দিতে হবে, আচ্ছা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এখন এই যে এখানে হিস্ট্রিটা লেখা আছে, হ্যাঁ, জন এফ কেনেডি আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সে আততায়ীগুলিতে নিহত হয়,
রাকে মেডিকেল পার্সন এক্সামিন করে দেখে যে একটা সার্জিক্যাল গর্ত যেখান থেকে বুলেট রিমুভ করা হয়েছে, যার কারণে এন্ট্রান্স ওন বা ইনজুরি জায়গাটা ভুলে গেছে, যার কারণে অটোপসি যিনি করছেন উনি কোনোভাবেই এটা ডেসক্রাইব করতে পারতেছেন না কোন দিক দিয়ে এন্ট্রি হয়েছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে। কজ অফ ডেথ নিতে আসলে উনি গুলি খেয়ে মারা গেছে কিনা এরকম কারণ কজ অফ ডেথ পর্যন্ত লিখতে পারতেছে না, এটা প্রেসিডেন্ট। পরবর্তীতে যখন প্রথম ডাক্তার যিনি এক্সামিন করছে তাকে ডাকছে, তার কাছ থেকে হিস্ট্রি নিছে, তারপরে সে বলছে যে না এটা হিস্ট্রি। এরকম কেসগুলোর নাম হলো কেনেডি ফেনোমেনন। খুব ইন্টারেস্টিং কাহিনী, জানতে হবে এবং সারা জিজ্ঞেস করলে বলতে পারে, মুখ বসকায় বসে থাকলে হবে। ক্লিয়ার? ইজ ইট ওকে? জি স্যার, জি স্যার। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের শর্ট নোট আসবে এবং এটা অস্পিতে আসবে। অস্পিতে শর্ট নোট থাকে না যে একটা আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট, হোয়াট ইজ অ্যাব্রেশন কলার। অ্যাব্রেশন কলারের ডেফিনিশন জানতে হবে। বলা হচ্ছে আমরা যখন একটা বুলেটকে শুট করব, শুট করার পরে তোমার এন্ট্রান্স হবে, এন্ট্রান্স জোনের চারপাশে কি হবে জানো? এন্ট্রান্স জোনের চারপাশে তো ক্লিন থাকবে না, চারপাশে একটু ব্ল্যাকেনিং হয়ে যাবে, চারপাশে একটু মানে আলসারেটেড হয়ে যাবে, কারণ ওই যে বার্ন হয়ে ঢুকছে বুলেটটা, টাচ করার পর একটু মানে ছিঁড়ে গেছে চামড়া, এরপর হচ্ছে বুলেটটা একদম চামড়ার সাথে ফ্রিকশন হয়ে বডিতে ঢুকে গেছে, এই যে রাবিং হয়ে বুলেটটা বডির সাথে এপিডার্মিসের সাথে ফ্রিকশন হয়ে বডিতে ঢুকতেছে, একটা তাপ উৎপন্ন হচ্ছে, বার্ন হচ্ছে, এই যে ফলে কিছু চেঞ্জ আসতেছে। দেখা যাবে তুমি যখন এন্ট্রান্সনকে এক্সামিন করবা মাইক্রোস্কোপ দিয়ে বা একটু ম্যাগনিফাইং গ্লাস দিয়ে, তুমি দেখবা এখানে কালো কালো ব্ল্যাকেনিং, তুমি দেখবা এন্ট্রান্সনের চারপাশে জাইরেটিং মানে ছিঁড়ে গেছে, তুমি দেখবা এখানে ইরেগুলার হয়ে গেছে, ঠিক আছে, তুমি দেখবা স্কিনটা ভিতরের দিকে দেবে গেছে, এই যে একটা শেপ আসবে, দিস ইজ কল্ড অ্যাব্রেশন কলার। এটা দেখে বুঝবো এটা কি অন এন্ট্রান্স অন এদিক দিয়ে বুলেট ঢুকছে। এটা কিন্তু পরীক্ষা আসবে। কেন হয়? ওই যে বুলেটটা স্কিনের সাথে ফ্রিকশন হয়ে ঢুকতেছে, স্কিনে কোনো কিছু মারলে তো যাবে না, স্কিনের একটা টেনসাইল স্ট্রেংথ আছে না, সে তোমাকে তুমি সামনে ঘুরে দিলে পিছনে ব্যাক দিবে, ফলে বুলেটটা তো একদম জোর করে ঢুকে যাচ্ছে, ফ্রিকশন হয়ে গরম হয়ে, ফলে যে চেঞ্জগুলো আসবে দিস কল অ্যাব্রেশন কলার। প্রশ্ন আসে অ্যাব্রেশন কলার দেখতে কেমন? অ্যাব্রেশন কলারের যে রিং, কলার মানে তো আমাদের কলারের মতো একটা রিং শেপ, এই রিংটা দেখতে ডার্ক কলার, একটু নোংরা টাইপের, একটু গ্রিজি, ঠিক আছে, একটু একটু নোংরা ইরেগুলার এরকম। তো প্রশ্ন আসে কিভাবে এই তোমার এই এন্ট্রান্স রুম গুলো ভালোভাবে বোঝা যায়? বলা হচ্ছে ইনফ্রারেড ফটোগ্রাফি। কিছু ইনফ্রারেড দিলে দেখা যাবে কি এগুলো ক্লিন বোঝা যায়, যে ডার্ক কালার, একটু ইরেগুলার, একটু ব্ল্যাকেনিং, একটু গ্রেস, ঠিক আছে, তাইলে মানে এটা এন্ট্রান্স রুম, ঠিক আছে। তো যাই হোক, অ্যাব্রেশন কলার সারাউন্ডস দ্য ডার্ক কলার, এবং বলা হচ্ছে অ্যাব্রেশন কলার দিয়ে আমরা বুঝি এটা হলো কি প্রুফ অফ এন এন্ট্রান্সন, প্রুফ অফ এন এন্ট্রান্সন। কি কন্ট্রুশন কালার, এটা একটা নাম কি কন্ট্রুশন কালারও বলা যেতে পারে, যখন এটা রেডিশ থাকবে, প্রথম দিকে একটা রেড থাকবে, তখন এটার নাম হয়ে যাবে ব্রুইশের মতো রেড থাকবে, এইজন্য ব্রুইশের আরেক নাম কন্ট্রুশন, তো এটার নাম হয়ে যাবে কন্ট্রুশন কালার। তাহলে 3-4টা কথা জানলাম। একটা হচ্ছে এটা দেখতে গ্রেজ এবং ডার্ক কালারের মতো, ইনফ্রারেড ফটোগ্রাফির মাধ্যমে ভালো বোঝা যায়, এবং এটা দিয়ে একটা বলা হচ্ছে যে কি, এটা দিয়ে বলা হচ্ছে এটা প্রুফ অফ এন্ট্রান্সন, এটা দিয়ে বুলেট ঢুকছে, এবং এটা হচ্ছে প্রথম দিকে রেড থাকে, এইজন্য এটার একটা নাম কন্ট্রুশন কালার। এনি ডাউট? নো স্যার। ওকে ফাইন, এরগুলো লাগবে না। টেস্ট শর্ট, অড নাম্বার অফ গানন, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না, ইভেন নাম্বার এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা বিজোড় সংখ্যা জোড় সংখ্যা এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। এটা পরীক্ষায় রিটেনে আসবে, এটা না পারলে তোমার পাস হবে না, এটা রিটেনে আসবে, আমরা বাইবাতে জিজ্ঞেস করব যে এন্ট্রান্সন এবং এক্সিটনের মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে। অলরেডি বলা হয়েছে এন্ট্রান্সন কি হবে, দেখো মনে রাখবা এন্ট্রান্সন একটু স্মল হবে, ডায়ামিটার বুলেটের যতটুকু শেপ ঠিক ততটুকু শেপ হবে। প্রশ্ন আসতে পারে কেন স্যার? কারণ বুলেট তো অনেক স্পিডে ঢুকবে, দেখা যাবে এটা খুব দ্রুত হোল করে, বুলেটের যতটুকু শেপ এতটুকু ছিদ্র হবে, বডির পিছন দিক দিয়ে বেরোবে, তো পিছন দিক থেকে যখন বেরোবে তখন তো সে মাংস, হাড্ডি, বনস, বিছানাগুলোকে ছিঁড়ে বড় হয়ে বেরোবে, ঠিক আছে, একদম চামড়া তামড়া ছিলে পিছনে বড় হয়ে বেরোবে, এই জন্য এক্সিডনকে বলা হচ্ছে, অর্থাৎ একটা বুলেট সে নিজে বেরোবে না, বুলেট আরো অনেক কিছু শরীর থেকে নিয়ে ছিঁড়ে বেরোবে, এই জন্য এক্সিডন অলওয়েজ বড় থাকবে। এন্ট্রান্স রুমে হচ্ছে ঢুকতেছে, তাহলে স্কিনের যে
এইচটা থাকবে স্কিনের এপিডার্মিসটা ইনভার্টেড থাকবে, আর এক্সিটটা হচ্ছে বের হচ্ছে, তাহলে ইনভার্টেড। ব্রুইশ হওয়া, তো একটু লাল হওয়া, একটু অ্যাব্রেশন হয়ে যাওয়া, অ্যাব্রেশন কলার তৈরি হওয়া, এগুলো কোন দিকে থাকবে বলছিলাম? কেন স্যার? কারণ হচ্ছে এখানে তো বুলেটটা স্পিডে ঢুকবে, এখানে বুলেটটা গরম হবে, হিট হবে, পুরে পুরে ঢুকবে। আর বাইরের ক্ষেত্রে তো স্যার এগুলো অলরেডি মাংস দাংশ নিয়ে ছিঁড়ে বের হয়ে যাবে, ওখানে তো অ্যাব্রেশন কলারই থাকবে। একটু বার্নিং হবে, ব্ল্যাকেনিং হবে, ট্যাটুইং হয়ে যাবে, মানে বিভিন্ন কালার হয়ে যাবে, বিভিন্ন শেপ হয়ে যাবে। সব কোথায় থাকবে? এন্ট্রান্স জোনে থাকবে। ব্লিডিং কোথায় হবে বেশি? এক্সিডনে। কেন? এক্সিডনে তো অনেক বড় জায়গা দিয়ে বের হচ্ছে, ধুমায়া রক্ত বেরোতে থাকবে। যত বেশি ওপেন হবে জায়গা তত বেশি ব্লিডিং হবে। ভেরি ইম্পর্টেন্ট, এক্সিডনে বেশি ব্লিডিং হবে। এই কয়টাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। রিটেনে কিন্তু তুমি এভাবে সিরিয়ালি লিখতে হবে, না হলে তুমি পিছন দিকের গুলো লিখলে আমি নাম্বার দিব। সাইজ, এইজ, ব্রুইশিং, অ্যাব্রেশন, গ্রেস কলার অর অ্যাব্রেশন কলার, বার্নিং, ব্ল্যাকেনিং, ট্যাটুইং কোথায় বেশি হয়, ব্লিডিং কোথায় বেশি হয়। ঠিক আছে, এগুলো আমাদের আলাদা, এগুলো তো ইম্পর্টেন্ট না। এখন আসো এটা খুবই ইম্পর্টেন্ট, মুসদ্দি স্যারের প্রিয় কোয়েশ্চন, খুবই ইম্পর্টেন্ট। মহিবুল্লাহ স্যারের বলা হচ্ছে, আচ্ছা তুমি যদি তোমার কোনো অটোপসিতে কোন পেশেন্ট দেখো যে মারা গেছে, সিঙ্গেল একটা এন্ট্রান্স উন্ড আছে, ওকে স্যার, বাট মাল্টিপল এক্সিট উন্ড কি পসিবল? বলা তো পসিবল কিনা, অলরেডি একটু ডিসকাস করছি। জি স্যার, পসিবল। ভেরি নাইস, ভেরি নাইস। আরিয়ান আরো অনেকে বলছে ভেরি নাইস, অবভিয়াসলি পসিবল। বলো কিভাবে? এক নাম্বার, ট্যান্ডেম বুলেট যদি বডিতে ঢুকে, তখন প্রশ্ন আছে, স্যার বলবে এই ট্যান্ডেম বুলেট কেন? স্যার ট্যান্ডেম বুলেটে তো একটা বুলেট বের হয় না একবার ট্রিগারে, সেকেন্ড ট্রিগারে দুইটা বুলেট একসাথে বের হয়। আচ্ছা তো কি হবে? স্যার একটা ওন দিয়ে দুইটাই ঢুকবে। আচ্ছা ঢুকলো, স্যার এরা বডিতে গিয়ে ফ্রিকশন হয়ে বোনস এবং আলাদা আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে দুইটা এক্সিট উন দিবে। ভেরি নাইস। আচ্ছা আর কি হইতে পারে? স্যার আমি হিট করছি একটা বুলেট, এখন সে বডিতে গিয়ে সে হচ্ছে বোনসের সাথে লাগলো, তো বোনসের ফ্র্যাকচারও একটা বুলেট হয়ে যাবে। স্যার এটার নাম ফ্লাইং মিসাইল। অলরেডি বলছি না, একটা বোম পড়ার পর ওই জায়গার কোনো অবজেক্ট দিয়ে তোমাকে আঘাত করবে, সেগুলোর নাম ফ্লাইং মিসাইল। স্যার এখন ওই হাড্ডিটা যখন বডির ভিতর দিয়ে বেরিয়ে যাবে পিছন দিক দিয়ে, স্যার তখন বুলেট একদিকে হাড্ডি একদিকে, তো স্যার দুইটা হবে না? হ্যাঁ, আবার আরো অথবা গুড়া 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 হয়ে 4-5টা হাড্ডি বেরোতে পারে না? হ্যাঁ স্যার পারে, তাহলে মাল্টিপল এক্সিট হয়ে গেল। আচ্ছা আর কি হইতে পারে? স্যার বুলেট নিজেই তো পেটের ভিতরে গিয়ে এটা ভেঙে যেতে হবে, ভেঙে গিয়ে বুলেটটা 3-4 টুকরো হয়ে 3-4 টুকরো হয়ে বেরোতে পারে। ভেরি নাইস, এটাও হতে পারে। অথবা এরকম হইতে পারে যে একটা বুলেট দিছি ওয়ান ন্যাচারাল ওপেন দিয়ে আদার প্লেস, মনে করেন স্যার আমি দেখা গেছে যে ওরালি এরকম গালের মধ্যে বন্ধুকে শুট করলাম, দেখা গেছে এটা এনাস দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, এটা অন্য একটা রুট দিয়ে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ একটা এন্ট্রান্স দিয়ে ঢুকে অন্য একটা এক্সিট দিয়েও স্যার বের হতে পারে। তাহলে মেইনলি তিনটা কথা বলবা। একটা হচ্ছে ওই যে বললাম বুলেট নিজে ভেঙে গিয়ে 2-3 টুকরা হয়ে বের হয়ে যেতে পারে 3-4 রাস্তা দিয়ে, হাড্ডির মধ্যে স্ট্রাইক করে 2-3-4 টুকরা হাড্ডি বের সহ বের হইতে পারে, অথবা ট্যান্ডেম বুলেটের মধ্যে দুইটা বুলেট একসাথে ঢুকে এরপর বডি থেকে আলাদা হয়ে ঢুকতে। এখন আসো এই যে তো স্যার বলবে এটা ইম্পর্টেন্ট, জিজ্ঞেস করি আমরা, আচ্ছা কি কারণে মারা যেতে পারে? কজেস অফ ডেথ কি হইতে পারে বুলেট ইনজুরিতে? এক নাম্বার হচ্ছে হ্যামোরেজ, নাম্বার 2 হচ্ছে তোমার শক, নাম্বার 3 ভাইটাল অর্গান ইনজুরি, একদম হার্ট টাট ছিদ্র, এগুলো মারা যাবে, সেপটিক কমপ্লিকেশন বা সেপটিক শক। এক নাম্বার হ্যামোরেজ, ভাইটাল অর্গান ইনজুরি, শক, এগুলো বললে হবে। প্রশ্ন আসে, এটা আমাদের একটু জানতে হবে, এটা প্রায় সময় অস্পিতে আসে, এটা হচ্ছে কি সুইসাইডাল গানশট ইনজুরির কমন সাইট কোথায়? সুইসাইডাল গানশট ইনজুরি কে করবে? নিজে নিজে করবে। তো এখন বলো তো বাংলা সিনেমায় কমনলি কোথায় বন্দুকটাকাই সুইসাইড করে? ভেরি নাইস, তোমরা সিনেমা দেখো আলহামদুলিল্লাহ, তোমাদেরকে আরো সিনেমা দেখার টপিক দিক, তোমরা সিনেমা দেখে এক্সপার্ট, সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা দেখে অভ্যস্ত, প্রায় সময় সিনেমায় দেখি কপালে নিজে নিজে গুলি করতেছে, না হয় এইদিকে টেম্পলে দিয়ে, এই যে টেম্পোরাল এদিকে টেম্পলে দিয়ে শুট করতেছে, ঠিক আছে, এই জীবন রাখবো না, এই জীবন রেখে কি হবে, এরপরে শুট করলাম মরে গেলাম, শেষ, গুলি করে এদিকে একটা বেরিয়ে চলে যায়, ঠাস করে পড়ে যায়। হ্যাঁ, তাহলে 60% কমন হচ্ছে টেম্পল, তারপরে কপালের একদম মেইন এই যে ছিদ্র দিয়ে, কপালের মাঝখান দিয়ে, রুপ অফ দ্য মাউথ এই যে এরকম এরকম এইভাবে চিনের নিচ দিয়ে, এরপরে হচ্ছে মিড লাইন বিহাইন্ড দ্য চিন এরকম এখানে দিয়ে, রুপ অফ দ্য মাউথ মুখের ভিতর দিয়ে উপরের দিকে, তারপর হচ্ছে এই হার্ট রেখে কি হবে, হার্টকে টার্গেট করে,
তাহলে এই জীবন রেখে কি হবে বলে কপালে দিল এদিকে টেম্পলের দিকে দিল হার্টে দিল যেভাবে ইচ্ছে দিতে পারো কমনলি টেম্পল দেন সেন্টার অফ ফোরহেড বোম অলরেডি তোমাদের স্যার পড়ায় ফেলছে এই বোমের মধ্যে আমরা বলছিলাম যে একটা টার্ম আছে এই যে এখানে ব্লাস্ট লাং এর কথা বলছিলাম এগুলো সব বলতে হবে অ্যালভিওলার রাপচার অ্যালভিওলার সেপ্টা থিনিং হয়ে যাওয়া অ্যালভিওলার স্পেস কমে যাওয়া এনলার্জ হয়ে যাওয়া ইন্ট্রাঅ্যালভিওলার হেমোরেজ হওয়া পালমোনারি এডিমা হওয়া না বলতে পারলে ফিল করবা তোমার মহিবুল্লাহ আসলে এগুলো জানতে হবে এই জায়গায় তোমাদেরকে আমরা বলছিলাম যে মার্শাল ট্রায়াড বলা হচ্ছে যখন দেখবা তোমরা একটা বোম ব্লাস্ট হয় তখন বিভিন্ন ইসরায়েলের আঘাতে আফগানিস্তান ফিলিস্তিনে অনেকগুলো বাচ্চা দেখছো কিনা যখন এদের হসপিটাল নিচে দেখে মাল্টিপল ইনজুরি ছোট ছোট বাচ্চার মুখ টুক শরীর একদম চিরি গেছে এরকম যখন দেখবা ব্রুইশ লাল হয়ে ফুলে ফুলে গেছে অ্যাব্রেশন চামড়া ছিঁড়ে গেছে পাংচার লেসারেশন মানে ছিঁড়ে যাওয়া পাংচার মানে ছিদ্র হয়ে হয়ে এরকম গোস্ত কষে কষে চলে আসা এরকম ছিদ্র হয়ে মনে হবে যেন খাবলাই চিমটি দিয়ে টেনে টেনে মাংস নিয়ে নেওয়া তাহলে কি হবে লেসারেশন মানে ছিঁড়ে চলে আসা পাংচার লেসারেশন মানে গর্ত হয়ে ছিঁড়ে আসা একটা হচ্ছে কেটে আলাদা হওয়া ক্লিন কাট একদম ছিঁড়ে যাওয়া আরেকটা হচ্ছে খুবলায়া পাংচার করে ছিঁড়ে নিয়ে আসা তাহলে তুমি কি রকম দেখবা একটা পা অথবা হাত দেখবা গর্ত তুমি দেখবা মুখ এখানে ছিঁড়ে গেছে এখানে গর্ত তুমি দেখবা পেট এই যে গর্ত হয়ে ছিঁড়ে মাংস চলে গেছে এরকম যদি তিনটার কোনো প্রেজেন্স পাও যে ব্রুইশ আছে পুরো শরীরে ব্রুইশ পুরো শরীরে ছিঁড়ে গেছে আবার পুরো শরীরের বিভিন্ন জায়গায় গর্ত করে ছিঁড়ে কোবলাই গেছে গা মনে হবে যেন এই মাছ দিকে কেউ কামড় দিয়ে নিয়ে ফেলছে ছোট মনে হচ্ছে কোবলাই এই যে তিনটা যদি কম্বিনেশন কারো শরীর এক্সামিন করা পাও তুমি বলবা এটা অবশ্যই কোনো কি যুদ্ধক্ষেত্রে আহত মুক্তিযোদ্ধা অথবা যুদ্ধক্ষেত্রে বোম ব্লাস্ট হয়ে আহত হয়েছে অথবা কোথাও বোম ব্লাস্ট হয়েছে লাইক মার্শাল ট্রায়াড এই জন্য বলা হচ্ছে যে কোনো রণক্ষেত্রে কোনো বোম ব্লাস্টের ক্ষেত্রে কোনো যুদ্ধক্ষেত্রে আহত মুক্তিযোদ্ধারা আহত ব্যক্তিরা এরকম ফিচার নিয়ে আসে তো এরকম তিনটা ফিচারের কম্বিনেশন থাকলে আমরা বলে দিব ডেফিনেটলি কোথাও বোম ব্লাস্ট হয়েছে ডেফিনেটলি কোথাও যুদ্ধ হয়েছে ডেফিনেটলি কোথাও হামলা হয়েছে ইজ ইট ক্লিয়ার মার্শাল ট্রায়াড জি স্যার হোয়াট ইজ তাহলে এখানে ব্রুইশ অ্যাব্রেশন মনে থাকবে কিন্তু ল্যাচারেশনটা কি রকম পাংচার ল্যাচারেশন এখন আর বলা লাগবে কারো এটা হ্যাঁ স্যার ওকে ফাইন দ্যাটস এনাফ আজকের জন্য এতটুকুই বলো আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন বেলাল বলো ওকে কে আসে নাই স্যার রোল 16 রোল 17 আর স্যার 42 ওরা স্যার একবারে জয়েন দেয় নাই আর স্যার এখন রোল 7 আর রোল 18 নাই ওরা শুরু বলো অ্যাবসেন্ট কে একদম রোল 16 রোল 17 16 জি স্যার 16 17 42 ওকে ফাইন ঠিক আছে থ্যাংক ইউ অল আর কারো কোশ্চেন আছে স্যার ডাস্ট শুট আর বাক শুটটা একটু বললে ভালো দেখাবো না বলবো স্যার বললে হবে আমি আচ্ছা বলছি ডাস্ট শট এবং বাক শট ডাস্ট শটের ক্ষেত্রে আমরা বলছি যে আমরা যে শটগান গুলা ইউজ করছি কথা বলছি এই শটগান গুলোতে আমরা বলছি যে কার্ডিস থাকে ওখানে কি থাকে বলতো পিলেট থাকে লেড বল বা লেড পিলেট ছোট ঠিক না ঠিক কি না यस স্যার তো অনেকগুলো থাকে লাইক মাল্টিপল 2600 বলা হচ্ছে 12 বোর শটগান 16 বোর শটগান আমরা এগুলো নামকরণ বলছি না কেন 12 বোর কেন 16 বোর বলছিলাম আচ্ছা এরকম 12 বোর 16 বোর শটগানের মধ্যে বলা হচ্ছে প্রায় 2600টা পিলেট থাকে 2600 2700 এরকম অনেকগুলো যদি পিলেট থাকে এগুলাকে বলা হয় কি এগুলাকে বলা হয় ডাশ শট ঠিক আছে আর বাক শট কি বাক শট হচ্ছে এরকম অনেকগুলো ছোট এই যে এরকম 2600 নাম্বারের অনেকগুলো ছোট পিলেট না থেকে যদি একবারে সব একটু বড় 6 থেকে 9টা দিয়ে কার্টিসটা ফিল আপ করে যদি শটগানের বুলেট বানাই তাহলে সেটাও তো একটা হতে পারে যে আমি বড় করে অল্প জায়গায় যতটুকু দছে মনে করেন 6টা ধরে আমি এটাকে বুলেট বানাই ফেললাম 6টা মাত্র লেড পিলেট দিলাম একটু সাইজে বড় আর কি অর্থাৎ কম পরিমাণ হলে 6 থেকে 9টা নাম্বার থাকলে সেটার নাম হবে বাক শট আর অনেকগুলো থাকলে এটার নাম ডাশ শট ইজ ইট ক্লিয়ার यस স্যার থ্যাংক ইউ এনিথিং এলস স্যার রিকোচেট বুলেটের স্লাইডটা একটু আবার দেন আচ্ছা রিকোচেট বুলেটের ক্ষেত্রে আমরা জিনিসটা আমরা বুঝতে পারছো জি স্যার
রিকোয়েস্ট বলে হচ্ছে তুমি শুট করলা, শুট করার পরে হচ্ছে হ্যাঁ এই যে তোমার শুট করার পরে টার্গেটকে টাচ করার আগে মাঝখানে আর একটা অবজেক্ট লাইক দেওয়াল হতে পারে, গাছে, অর্থাৎ গাছের দেওয়ালে কোথাও বাড়ি খেয়ে অবজেক্টকে ইয়া করা, হিট করা, এটা নাম রিকোয়েস্ট বলে, বাড়ি খেয়ে ঘুরে যাওয়া। ইজ ইট ওকে? জি স্যার। এনিথিং এলস? শোনো তোমরা জাস্ট যতটুকু দেখছো পড়ছো এতটুকুই এনাফ, বাকিটা এবার তোমরা ফার্স্ট পপ পড়বা। আর আমরা একটু জাস্ট মাঝে মধ্যে যখন শেয়ারিং করবো একটু জাস্ট চোখগুলাই দেখে ফেলবা, দেখে ফেললে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। আর নয়তো আমরা এগুলো যখন পরিবেশ পরিস্থিতি ভালো হবে তখন আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো কি হাতে কলমে দেখানোর জন্য। এবং এখন থেকে যখন তুমি মাথায় রেখে দিবে তখন ওরকম, তো যেহেতু পরীক্ষা চলে আসবে এখন থেকে একটু জাস্ট তালে থাকো, এই আর কিছু না। আমরা তোমাদের কষ্ট দিচ্ছি না, পড়ার প্রেশার দিচ্ছি না, নিজের মতো করে পড়ো। Anyone else? রোল 2 কমা আসো না কমাতে আবার? ও চলে গেছে কমাতে। জি স্যার। আসো তুমি? জি স্যার। ঠিক আছে, গুড। ওকে ফাইন, তাহলে থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স হিয়ারিং। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।